হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুনতে পাচ্ছেন কাইন্ডলি? আমি একটু কনফার্ম হয়ে নিতে যাচ্ছি যে যিনি শুনতে পাচ্ছেন বা আমাকে দেখছেন, কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করবেন যে আপনি শুনতে এবং দেখতে ক্লিয়ারলি পাচ্ছেন না, রাইট? ঠিক আছে, দেন আমি কনফার্ম হয়ে আমাদের আজকের যে আলোচনা সেখানে চলে যাচ্ছি। একটু কমেন্ট করবেন সবাই, দেখতে পাচ্ছেন কিনা আমাকে, এবং দেখা তো যাচ্ছে মেবি শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, ক্লিয়ারলি ভয়েসটা আপনারা পাচ্ছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন, তাহলে আমরা আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাসে চলে যাব। কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড পাচ্ছেন। যদি পান ক্লিয়ার বলবেন, ঠিক আছে? যদি শুনতে পান ক্লিয়ারলি তাহলে ক্লিয়ার লিখেন, জাস্ট ক্লিয়ার লিখেন কে একজন প্লিজ। আচ্ছা, ওকে। তো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যদিও এই করোনার করুণ সময় আমরা কেউই ভালো নেই প্রকৃতপক্ষে, তারপর আল্লাহ যেভাবে ভালো রেখেছেন এইটাই হচ্ছে অনেক। তো আজকে লাইভে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, আমি কিন্তু অনেক দিন থেকে লেখালেখি করি। মেবি আমার একটা গ্রুপ লাইভ, আমি লাইভ এখন যে লাইভ করছেন আপনারা, তো এখানে আমি অনেক কিছু কিন্তু লিখে লিখে অনেক বড় বিষয় বোঝানোর চেষ্টা করি। তো আসলে কখনো মুখে বলা হয় না, কিংবা আমাদের কানে কখনো শোনা হয় নাই। তো আজকে আমরা চেষ্টা করছি যেন আমাদের অ্যাকচুয়াল যেন এনভায়রনমেন্ট আমরা পাই। ঠিক আছে, তো আমরা আজকে দুইটা অংশ করব। একটা হচ্ছে বাংলা ব্যাকরণের যে আমাদের বিসিএস যে প্রিলিড যে বিসিএস এর যে বাংলা অংশটা আছে ব্যাকরণের বিশেষ করে, তো সেখানে আপনারা কিভাবে পড়বেন বা আপনাদের কিভাবে পড়া উচিত সেই বিষয় নিয়ে আমি মোটামুটি ভালো একটা ধারণা দেব। এবং নাম্বার দুই, আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু বানানের নিয়ম আছে যেগুলো সচরাচর আপনি হয়তো পড়েন নাই, কিংবা আপনি কনফিউশনে ভোগেন, কিংবা আপনি পড়েছেন হয়তো এভাবে ডিপলি আপনি ধারণা পান নাই। তো সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো, রাইট? তো আপনারা একটু জানাবেন, আপনাদের একটু দায়িত্ব রইল যে কে কোথা থেকে ক্লাস করছেন। একটু শব্দ হচ্ছে হালকা শব্দ। ভাই ফ্যান চলে, তো ফ্যানের ভয়েস তো নিয়ে নিচ্ছে, আমি কেমনি কি করি? আচ্ছা, আপনাদের একটু অনুরোধ রইল যে কে কোথায় থেকে ক্লাস করছেন আমাকে একটু জানাবেন। এতে করে আমার একটু দরকার আছে, পরিসংখ্যান করতে পারবো যে আসলে আমাকে কয়জন দেখছে। কারণ অনেক সময় কি হয়, বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে ক্লাস নিই, তো সব মিলিয়েই আমার অনেক পরিচিতি আছে যারা অনেকদিন পর আমাকে দেখবে, কিংবা আমি আপনাকে দেখতে পাবো, হয়তো কমেন্ট আপনাদের দেখতে পাবো। তো ঠিক আছে, আমরা পড়ায় চলে যাচ্ছি, একটু সময় দেন, জাস্ট ওয়েট। ওকে, এখন মনে হয় একটু সাউন্ড কম পাচ্ছেন মেবি, তাই না? একটু সাউন্ড কম পাচ্ছেন মনে হয়। আচ্ছা, আমাদের পড়ায় যাই প্লিজ, আমরা পড়ায় চলে যাই। খেয়াল করে দেখেন, আমি বিসিএস ব্যাকরণ নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই বলে নিচ্ছি, আপনাদের যদি জিজ্ঞেস করা হয় যে বলুন তো যে বিসিএস প্রিলিতে বাংলা ভাষা ও সাহিত্য থেকে মোট কয়টি প্রশ্ন হয়, আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দিবেন 35, মানে 35টা বিসিএস এর প্রশ্ন হয়। বাট আমি বলবো 35টা এক্স্যাক্টলি হয় না, একটু কম হয়। না, কম হয় না, অনেক বেশি হয়। কিভাবে দেখেন, যেমন আমি যে 40 টাকা আমি একটু কাউন্ট করি, 35-এর পর থেকে 40 কাউন্ট করি। আমাদের 40তম বিসিএস পরীক্ষায় শুধু 35টা কোশ্চেন আসছে তা না, 40তম বিসিএস পরীক্ষায় মোট কোশ্চেন আসছে হচ্ছে 39টা। বাংলা ভাষা ও সাহিত্য থেকে মোট 39টা প্রশ্ন এসেছে। আপনি খুব অবাক হচ্ছেন, রাইট? আমি আপনাকে হিসাব দিয়ে দিচ্ছি। আমাদের ব্যাকরণ অংশে হচ্ছে মোট প্রশ্ন ছিল 16টা। কয়টা ছিল? 16টা। এবং সাহিত্য ছিল হচ্ছে 15টা। কি বললাম বলেন তো? সরি, ভুল বলেছি, 19টা। কয়টা আছে? 19টা। মোট কোশ্চেন হয়েছে 35টা। তাহলে আর বাকি 4টা কোথায় গেল, তাই না? আচ্ছা, মনে রাখবেন যে আমাদের যে বাংলা যে ব্যাকরণ অংশটা আছে, এই ব্যাকরণ অংশটা অনেক সময় আপনারা দেখবেন 40-এ যেটা হয়েছে এবং আগেও হয়েছে, যে আমাদের মেন্টাল অ্যাবিলিটি নামে যে অংশটা ছিল, সেই অংশ কিন্তু অনেক সময় ব্যাকরণ থেকে কোশ্চেন হয়। যেমন এই বছর এবার দুইটা বানান শুদ্ধিকরণ আসছিল, এবং একটা আসছিল হচ্ছে
ধ্বনি বর্ণের বর্ণক্রম, মানে অ্যাকচুয়ালি বর্ণক্রম, যে মুখ নাম্বার বর্ণের আগের বর্ণের পরের বর্ণে এই যে বর্ণক্রম যেটা সেটা আসছে, তাহলে 3টা। তাহলে আমরা এখানে 35-এর সাথে 3 যোগ করলাম, তাহলে কয়টা হলো খেয়াল করে দেখেন তো। 35-এর সাথে 3 যোগ করলে হয় 38টা হয়। কয়টা হয়? 38টা হয়। এবং একটা কোশ্চেন ছিল সাহিত্য থেকে, একটা কি ছিল? সাহিত্য। সেটা কি? আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স যেটা আছে, আমরা সাধারণ বিজ্ঞানে যে বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে সেখানে কিন্তু আমরা একটা অংশ পেয়েছিলাম। ওখানে অনেক সময় দেখবেন যে বাংলা ভাষা, মানে যে সাহিত্য যে অংশটা আছে সেই সাহিত্য অংশ থেকে কিন্তু প্রশ্ন হয়, একটা করে বা দুইটা একটা প্রশ্ন কম্বাইন চলে আসে, যেটা আপনার বাংলা পড়া থেকেই আপনি সেই সাহিত্যের পড়াটা কাভার করতে পারবেন, রাইট? তো সেটা কি ছিল? সেটা ছিল লেট দেয়ার বি লাইট। এটা জহির রায়হান, এটা কার রচিত ছিল? সেটা হচ্ছে জহির রায়হান একটা চলচ্চিত্র ছিল। কার বলেন তো? জহির রায়হান। তাহলে কয়টা হলো দেখেন, এই যে দেখেন 39টা প্রশ্ন ছিল। তো এই ছিল মোটামুটি আপনার ধারণা, যে আপনারা যদি মোটামুটি ব্যাকরণ এবং সাহিত্য খুব ভালো করে প্রস্তুতি নেন তাহলে আলহামদুলিল্লাহ বলা যায় যে আপনি মোটামুটি একটা ভালো সংখ্যক কোশ্চেন কমন পাবেন। তার মানে আমরা যদি মোট কোশ্চেন ধরি 40 থেকে 39টা, এটা কিন্তু প্রায় প্রতি বিসিএসসি হচ্ছে 35-এর পর থেকে, যে মোটামুটি 38টা থেকে মোটামুটি বলা যায় যে 38টা থেকে হচ্ছে 40টার মতো প্রশ্ন চলে আসে বাংলা ভাষা সাহিত্য থেকে। তো আপনাদেরকে আমি একটু অনুরোধ করবো, তো এটা আচ্ছা অনুরোধ হচ্ছে যে আপনারা যখন পড়বেন আপনার মেন্টালটা, মানে মাথাটা একটু ফ্রেশ রাখবেন। কেন ফ্রেশ রাখবেন? আপনারা সবসময় চেষ্টা করেন যে আমি 35 মার্ক থাকবে, আমি 35টা মোটামুটি 30 কিংবা 28 কিংবা 27 যে যার মতো করে কাউন্ট করেন। বাট আপনি যেটা করবেন, আপনি এখন থেকে 35-এ কাউন্ট করবেন, 35-এ কাউন্ট করবেন। কিভাবে? কারণ এই যে মোট কোশ্চেন 40টা কিংবা 38টা হচ্ছে, তার মানে আপনার টার্গেট থাকবে 35-এ 35, মানে 40-এ 35, তাহলে আপনার মার্কটা একটু এগিয়ে যাবে। এখন আসেন যে আমাদের এই যে মোটামুটি তো আমি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বললাম, আমি এখন একটা মূল বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি কিভাবে পড়বেন আর কোশ্চেনগুলো আসছে কিভাবে, আর আপনি আদৌ সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে প্র্যাকটিস করে সুন্দর করে, প্র্যাকটিস না অ্যানালাইসিস করে পড়ছেন কিনা। তো চলো আমরা একটু আপনাদের গবেষণা করে দেখাই যে আসলে আমাদের ব্যাকরণ অংশটা আজকে আমি দেখাবো যে সেই ব্যাকরণ অংশে কোশ্চেন কেমন হয়। দেখেন ভাই, একটা কথা বলি, আপনাকে হয়তো অনেকেই বলে কিংবা আপনি জেনে থাকবেন যে বিসিএস পরীক্ষায় কোনো কোশ্চেন রিপিট হয় না। এই কথাটাই হচ্ছে ভুল। বিসিএস পরীক্ষায় কোশ্চেন ভালো পরিমাণে রিপিট হয়। এর মানে এই না যে আপনি 200 কোশ্চেনের মধ্যে 150 কোশ্চেন রিপিট পাবেন কিংবা 180 রিপিট পাবেন, তা না। মোটামুটি একটা 80 থেকে 100 কিংবা 70 থেকে 80 একটা সংখ্যক কোশ্চেন কিন্তু রিপিট হয়। রিপিট দ্যাটস মিন এই না যে বিসিএস টু বিসিএস রিপিট হবে। রিপিট দ্যাটস মিন হচ্ছে বাংলাদেশের যে কোনো পরীক্ষায়, যে কোনো ভর্তি পরীক্ষায়, যে কোনো জায়গায় প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা কোনোভাবে একটু পরিবর্তন কিংবা ওই প্রশ্নটি সেমভাবে চলে আসছে আমাদের বিসিএস প্রিলি পরীক্ষায়। তো এখন খেয়াল করে দেখেন, এখানে আমি একটা কোশ্চেনের কথা বলবো। কোশ্চেনটা হচ্ছে ঊর্ণনাভ। দেখেন প্লিজ খেয়াল করে দেখেন, আমি কি বলেছি? আমি বলছি ঊর্ণনাভ। তো এই ঊর্ণনাভ শব্দটা আমরা কিন্তু 40 বিসিএস এ আসছিল যে ঊর্ণনাভ শব্দ দ্বারা কি বোঝায়, রাইট? তারপরে এটা চাওয়া হয়েছে কি বলেন তো? অর্থ। এখন আপনি কিভাবে পড়েছেন আর কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে এটা আপনার জানা উচিত। একটা কথা বলে নিই, আমার আজকে প্রথম ক্লাস ফেসবুক লাইভে। আমি অনলাইনে অনেক ক্লাস নিচ্ছি যাবত, কিন্তু আসলে ফেসবুক লাইভে আজকে আমার প্রথম ক্লাস। তো সেহেতু বুঝতেই পারছেন, আশা করি অ্যাডজাস্টমেন্ট চলে আসবে খুব দ্রুতই এবং আজকে। তো আপনারা আমাকে একটু বলবেন যে আপনার ভয়েসটা এখন ক্লিয়ার পাচ্ছেন কিনা, বা হচ্ছে আপনারা সব কিছুই, বা কার কি সাবজেক্ট, মানে সাবজেক্ট না, কার কি টপিক্সের ক্লাস দরকার, কার কোন টপিক্সে খুব বেশি প্রবলেম হয়, যেখানে আমার সাপোর্ট পেলে আপনার হয়তো বা একটু সহযোগিতা হবে, বা আপনি খুব সহজে একটু সহজ হবে আপনার জন্য পড়াটা, বা আপনার প্রস্তুতিটা হচ্ছে সমৃদ্ধ হবে, এটা জানাবেন। আর একটা বিষয়, যারা অ্যাডমিশনের ছোট ভাই বোনেরা ক্লাস করছো তাদেরকে বলছি তোমরা ক্লাসে থাকো। আমি প্রথম এই 5-7 মিনিট কথা বলবো বিসিএস নিয়ে, তারপর আমি যে টপিক্সটা পড়াবো বানান শুদ্ধিকরণ, বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পড়াবো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নেই যেখানে বানান শুদ্ধিকরণ 1টা থেকে 3টা আসে না। হ্যাঁ, আপনি যদি আজকে 100টা প্রশ্নপত্র দেখেন, 100টা প্রশ্নপত্র দেখেন, দেখবেন 80 থেকে 90 প্লাস দেখবেন প্রশ্নপত্রে যে বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন দিয়েছে। তো সুতরাং আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যেই জায়গারই পরীক্ষা দেন না কেন, আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের শেষের অংশটুকু এবং শুরুর অংশটুকু। তো চলুন আমরা শুরু করছি। তো ঊর্ণনাভ শব্দটা আমরা সবাই কিন্তু পড়েছি সমাসের জন্য। কার জন্য পড়েছি বলেন তো? সমাসের জন্য। ঊর্ণনাভিতে যা। আপনি একটু খেয়াল করে দেখেন, এইটা কিন্তু অ্যাকচুয়ালি পড়লাম সমাসের জন্য। প্লিজ বি কেয়ারফুল। পড়েছি সমাসের জন্য, আর বিসিএস 40 আসছে অর্থের জন্য। যদিও এই কোশ্চেনটা রিপিট আসছে কার জন্য? অর্থের জন্য। তাহলে দেখেন ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে। আপনি পড়েছেন শব্দ কমন, প্লিজ বি কেয়ারফুল। এই শব্দটা আপনার কমন, কিন্তু কি চেয়েছে সেটা আপনার কমন না, বা কমন পান নাই। এর জন্য কি করতে হবে?
তো এই অনুনাদ শব্দটা যে শুধু সমাসের জন্যই আসবে এমন না, এটা বানান শুদ্ধিকরণের জন্য আসতে পারে, এটা অর্থের জন্য আসতে পারে, এটা সমাসের জন্য আসতে পারে, এটা অন্য কোনো নিয়ম যদি হয় সে নিয়মে আসতে পারে। তার মানে আপনি যখন প্রস্তুতি নিচ্ছেন কিংবা নিবেন, আপনি যদি বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে মাস্ট বি আপনার উচিত যে আপনার চোখ কান খুলে রেখে পড়াশোনা করা উচিত। তার মানে কোশ্চিন শব্দ কমন পাওয়া এক জিনিস, আর সেই শব্দের ডিমান্ড কমন পাওয়া হচ্ছে আরেকটা বিষয়। আমি বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা কোশ্চেন আসেন, যেমন আমাদের 40 বিসিএস এ একটা প্রশ্ন আসছে, সর্বাঙ্গীন শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? খেয়াল করেন কি আসছে, সর্বাঙ্গীন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? বাংলাদেশের যে সকল গাইডমূলক বইগুলো আছে একটা বইও এই শব্দটা ইনক্লুড ছিল না অ্যাজ এ প্রত্যয়ের জন্য। প্রত্যয়ের জন্য কিন্তু এই শব্দটা ইনক্লুডেড ছিল না। তাহলে এই কোশ্চেনটা ডেফিনেটলি নতুন কোশ্চেন ছিল, মানে রিপিট না। কিন্তু আমি বলবো ভাই এটা রিপিট না, কিন্তু এটা রিপিট কিভাবে আসেন। এই সর্বাঙ্গীন শব্দটা আমাদের বিসিএস পরীক্ষায় কি চাইছে, 40-এ প্রত্যয় চেয়েছে, কিন্তু এই প্রশ্নটা এই শব্দটা কিন্তু আমাদের ওয়েট আমার তো এটা দরকার নেই আজকে, কারণ আমি তো শুনতে পাচ্ছি না, কারণ জাস্ট বলছি। হ্যাঁ, আমি এভাবে থাকি। ওকে, তাহলে খেয়াল করেন সর্বাঙ্গীন, তাহলে এই সর্বাঙ্গীন শব্দটা কিন্তু আমাদের আসছে বিসিএস পরীক্ষায় প্রত্যয়ের জন্য 40-এ। কততে? 40-এ। এই শব্দটা প্রত্যয়ের জন্য বাংলাদেশের কোনো আর পরীক্ষা আসে নাই, কিন্তু আমি বলবো এই শব্দটা ভাই রিপিট ছিল, ডিমান্ড চেঞ্জ। আমি বলবো শব্দ রিপিট বাট ডিমান্ড চেঞ্জ। এই কোশ্চিনটা 2014 থেকে 15, 14 থেকে 15 যে কোনো একটা হইতে পারে, আমরা মানে এখন কনফার্ম করে বলতে পারছি না, 14 কি 15 কি 13 এই সালের দিকে প্রাইমারি পরীক্ষার নিবন্ধন পরীক্ষা আছে না, প্রাইমারি পরীক্ষা যেটা হয়, সেই প্রাইমারি পরীক্ষায় এই শব্দটা আসছিল বানান শুদ্ধিকরণের জন্য। অর্থাৎ প্রশ্নটা ছিল এরকম, নিচের কোনটি, প্লিজ প্রশ্ন আসছে নিচের কোনটি শুদ্ধ বানান বা সঠিক বানান, যার সঠিক উত্তর ছিল হচ্ছে সর্বাঙ্গীন। কি ছিল? সর্বাঙ্গীন। তাহলে খেয়াল করেন শব্দ রিপিট কোথাও না কোথাও বাংলাদেশের পরীক্ষা আসছে, কিন্তু এই শব্দটার ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটা প্রথমে আসছে বানানের জন্য, এখন চলে আসছে এটা প্রত্যয়ের জন্য। বি কেয়ারফুল, আসছে কারণ প্রত্যয়ের জন্য। তার মানে আপনি যখন বিগত বছরের প্রশ্নগুলো পড়েছিলেন তখন যদি আপনি একটু চোখ কান খোলা রেখে পড়তেন, তাহলে কিন্তু আজকে আপনি সর্বাঙ্গীনটা কিন্তু আপনি ডেফিনেটলি 40-এ একদম মানে একদম কি বলে কনফার্মলি পারতেন আপনি। আমি বুঝতে পারছি। আরেকটা কোশ্চেনের কথা বলবো শেষ, বানান শুদ্ধিকরণ। প্রজ্জ্বল, খেয়াল করেন কি আসছে, প্রজ্জ্বল। নিচের কোন বানানটি শুদ্ধ, যার সঠিক উত্তর হচ্ছে এটা। অনেকেই দাবি করছেন এই কোশ্চেনটা হচ্ছে নতুন। আমি বলবো ভাই নতুন না। আপনি ঢাকা ভার্সিটির যে ডি ইউনিটের যে পরীক্ষা হয়, সে ডি ইউনিটে আপনি 2004-05-এর কোশ্চেন দেখবেন, তাহলে দেখবেন নিচের কোন বানানটি শুদ্ধ, প্রজ্জ্বল শুদ্ধ ছিল, যা হচ্ছে 40-এটা আসছে। তো আমি এই কথাগুলো দ্বারা কি বোঝাচ্ছি, আপনারা অনেকেই বলে থাকবেন কিংবা অনেকেই জেনে থাকবেন যে বিসিএস পরীক্ষার কোশ্চেন রিপিট হয় না, বাট আমি বলবো অন্যান্য সাবজেক্টে কি হয় আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি বলবো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, আমি ব্যাকরণ পড়াই থাকি সাধারণত, ব্যাকরণের ক্ষেত্রে আমি বলছি কোশ্চেন কিন্তু কিছু কিছু, যেমন এটা হুবহু আসছে, এটা ব্যাংক পরীক্ষা আসছে, আচ্ছা হুবহু আসছে, এটাও কিন্তু দেখেন হুবহু আসছে, এটা কিন্তু কি হালকা পরিবর্তন হয়ে আসছে। তার মানে ডিমান্ডটা কমন করতে হবে আপনাকে। তো আজকের ক্লাসে আমি একটা কথা বলি, আমি প্রজ্জ্বল নিয়ে আমি বানানের কথা বলবো, বাট আজকে না, এটা কিন্তু সন্ধির নিয়মে সলভ করা যায়। কি নিয়মে? সন্ধির নিয়মে। কিভাবে? দেখেন ওকার আছে, তো ওকার থাকলে সাধারণত ভাঙলে প্রথম শব্দের শুরুতে মানে প্রথম শব্দের শেষে অ বা আ থাকে এবং দ্বিতীয় শব্দের শুরুতে রস্যু বা দীর্ঘ থাকে। তাহলে প্রজ্জ্বল বানানটা দেখেন কি হবে, ওকার আছে, তাহলে প্রো প্লাস উজ্জ্বল। কি বলেছি? উজ্জ্বল। এবার দেখেন আপনি যদি কানেক্ট করেন, এই প্রো কেউ নাই, অ আছে, আর দেখেন উজ্জ্বল রস্যুকার আছে প্রথমে, তাহলে এই দুটো কানেক্ট করলে কি হয়? ও হয়। দেখেন এই যে ওকার হয়েছে প্রজ্জ্বল। তাহলে প্রো যোগ হচ্ছে উজ্জ্বল সমান হচ্ছে প্রজ্জ্বল, যেটা সন্ধির জন্য আসে নাই, আসছে বানান শুদ্ধিকরণের জন্য। তার মানে আপনি একটা বিষয় বলি, আপনি পড়লেন সন্ধির জন্য, এর মানে এই না এটা সন্ধিতে আসবে। পড়লেন সমাসের জন্য, তার মানে এই না সমাসের জন্যই আসবে। আমি আপনাকে একটু বলে রাখি, আপনারা সারা জীবন প্রত্যেকটা স্টুডেন্ট আমি প্রায় দেখেছি যারা সবসময় ক্লাসে বলে স্যার সন্ধি সন্ধি সন্ধি, স্যার সমাস সমাস সমাস, এই কথাগুলো আমি সবসময় শুনতে পাই যে সমাস সন্ধিরা পারেই না, বা এদের পড়তে লাগেই, বা এদের পড়তে হবেই, বা যেই স্যার যাবে তাকে বলবে স্যার সন্ধি সমাস পড়ান যে কোনো একটা। তো আমি বলছি ভাই দেখেন, সন্ধি সমাস যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বানান শুদ্ধিকরণ, আর সেই বানান শুদ্ধিকরণের একটি বৃহৎ অংশ হচ্ছে এই সন্ধি বিচ্ছেদ মানে সন্ধি। তো আপনাকে দেখেন এই অনুনাদ আপনি পড়েছেন সমাসের জন্য, আসলো অর্থের জন্য। প্রজ্জ্বল আপনি পড়েছেন সন্ধির জন্য, আসলো কি জন্য বলেন তো? আসলো বানানের জন্য। এই সর্বাঙ্গীন পড়েছেন কি জন্য বলেন তো? বানানের জন্য। বানানের জন্য পড়েছেন, আসলো কার জন্য? প্রত্যয়ের জন্য। তাহলে আপনি খেয়াল করেন সবই আসছে,
খেয়াল করেন, যে কোশ্চেনগুলো হয় খুবই স্মার্ট হয় ভাই, খুব স্মার্ট, একদম এমনভাবে সেট আপ দেওয়া হয় যেন কেউ দাবি না করতে পারে যে এটা এটা এখান থেকে আসছে। দেখেন, আমি তো বলতে পারি ভাই সমাজ পরীক্ষা আসছে, আমি তো বলতে পারি ভাই সন্ধি পরীক্ষা আসছে, ভাই আমি তো বলতে পারি ভাই বানান পরীক্ষা আসছে, বলতে পারি না? তার মানে একটা শব্দ বিভিন্নভাবে কানেক্টেড। তো আজকের ক্লাসে সবচেয়ে ইনফরমেশন তথ্য দিয়ে আমরা এই গাইডলাইন শেষ করে দিব, তারপর আমরা বানানের ক্লাসে চলে যাব। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সবসময় চেষ্টা করবেন যে কিভাবে বিগত বছরের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়া যায়। মনে রাখবেন, বিগত বছরের কোশ্চেনগুলো যদি আপনি ভালো করে পড়েন, ব্যাকরণে যে 15 থেকে 19টা, যদিও 19টা হয়েছিল এবার, 16 আর 3 ওই যে এক্সট্রা 19টা, যদিও তারপর বাদ দিলাম, ধরলাম যে 15 থেকে 18টা কোশ্চেন হবে বা ব্যাকরণের। তো সেই 15 থেকে বা 18টা যে হবে, মনে রাখবেন এর মোটামুটি 60 থেকে 70% কোশ্চেন আপনি কোনো না কোনোভাবে রিপিট কিংবা ডিমান্ড, খেয়াল করেন, রিপিট ডিরেক্ট কিংবা একটু চেঞ্জ করে, ডিমান্ড চেঞ্জ করে কিন্তু কোশ্চেন আসবে। এর জন্য আপনাদেরকে আমি সবসময় বলি, প্লিজ ভাই, প্লিজ অ্যান্ড প্লিজ, রিপিট কোশ্চেন জাস্ট রিপিট করবেন না। রিপিট কোশ্চেনের 4টা অপশন কোনটা কেন হলো না, কি কারণ হলো না, সেটা খেয়াল করবেন। আরেকটা বিষয় খেয়াল করবেন, এই শব্দটা যে আসছে এই জন্য, কিন্তু এটা তো অন্য কোনো কারণে আসতে পারে, অন্য কোনো ভাবে আসতে পারে। তো সেহেতু আপনারা আজকে থেকে, এখন থেকে যেটাই পড়বেন না কেন, সেটা কিন্তু চোখ কান খোলা রেখে পড়বেন, যে আমি যার জন্য পড়ছি তার জন্য কিন্তু পরীক্ষায় আসতে পারে না, ডিমান্ড চেঞ্জ হয়ে অন্য কিছুর জন্য আসতে পারে। তখন কি আমি প্রস্তুত থাকবো? আর আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমরা রিপিট কোশ্চেন পড়বো, আর যে শব্দগুলো থাকবে সেগুলো ডিমান্ড চেঞ্জ করে বা সবগুলো ডিমান্ড ফিল করে পড়ার চেষ্টা করব। এই দুইটা বিষয় আজকে মাথায় নেবেন। এক হচ্ছে রিপিট কোশ্চেন পড়বো, তাহলে বেশ ভালো কোশ্চেন কমন পাবো, ঠিক আছে? কোশ্চেন কমন পেলে দ্রুত আনসার করা যায়, এতে করে পরবর্তী ধাপগুলা টাইম থাকে সলভ করার জন্য। তখন কিন্তু আপনার যখন টাইম বেশি, তখন কিন্তু আপনি নার্ভাসনেস কমে যাবে। যখন দেখবেন কোশ্চেন বেশি টাইম কম, তখন কিন্তু আপনি ঘাবড়ায় যাবেন যে আমার তো সময় কম, আমি কেমনে কি করব। এই জন্যে কোশ্চেন রিপিট হলে কিছু দেখা দেখে লাগে না। কোশ্চেন চাইছে কি অর্থ কি, হ্যাঁ অর্থ, মাকড়সা শেষ, প্রজ্জ্বল বানান কি, প্রযোগ উজ্জ্বল শেষ। তারপর আপনি রিপিট পেয়েছেন, ধাপ ধাপ আনসার। আপনি রিপিট পান নাই, তখন আপনি কি করবেন? সর্বাঙ্গীন, সর্বাঙ্গযোগ ইন নাকি সর্বঙ্গযোগ ইন, নাকি সর্বাঙ্গযোগ হচ্ছে ন, নাকি সর্বযোগ অঙ্গিন। তো এরকম আপনার প্যাচ লাগবে। তো আপনি রিপিট পেলে এই হচ্ছে লাভ, যে দেখা মাত্র আপনি আনসার করতে পারবেন, রাইট? তো এই ছিল আজকে আমাদের গাইডলাইনের ক্লাস। আপনার ভয়েসটা ঠিক মতোই পাচ্ছেন, অনেক তো কথা বলে ফেললাম। আচ্ছা, আপনারা একটু কে কোথায় থেকে ক্লাস করছেন আপনারা একটু কাইন্ডলি জানাবেন। আর একটা বিষয় হচ্ছে, আমার গাইডলাইন যেটা আমি বললাম সেটাকে আপনারা ধারণ করতে পেরেছেন কিনা, বা কারো কোনো বুঝতে সহজ হয়েছে কিনা। আমার কথা হচ্ছে ছেলেমেয়েরা, আমি এটা একটু ছেলেমেয়েরা বলি, আসলে শিক্ষার্থীরা, আমি যাতে শিক্ষার্থীরা খুব স্মার্টলি পরীক্ষা দেখ, স্মার্টলি পারো। কারণ এরা অনেক পরিশ্রম করে, অনেক বই পড়ে, কিন্তু আলটিমেটলি সেই জায়গায় মানে কাঙ্ক্ষিত বিষয়টা পাচ্ছে না। তো আমার কথা হচ্ছে, আপনারা এখন থেকে স্মার্টলি পড়েন। আপনি 5টা বই পড়তে হবে এমন না, আপনি যে একটা বই পড়েছেন, যে একটা বই কিনেছেন, সেটাই সুন্দর করে পড়েন। মনে রাখবেন, প্রত্যেক পরীক্ষা থেকে, প্রত্যেক বই থেকে কিন্তু মোটামুটি 19-20 কমন আসে। 19-20 দ্যাটস মিন হচ্ছে, যদি কারো বই থেকে 15টার মধ্যে 12টা কমন আসে, ধরে নেবে আর একজনের বই থেকে হয় 13টা, না হয় 11টা, না হয় 12টা কোশ্চেন কমন আসছে। তার মানে ব্যাপারটা হচ্ছে একটু 1-2 কম বেশি। তার মানে যে কোনো একটা বই ভালো করে আয়ত্ত করলেই আপনি কিন্তু একটা ভালো সংখ্যক কোশ্চেন কমন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এটা মনে রাখবেন। আচ্ছা, আমরা এখন যাব, আজকের ক্লাসটা খুঁজে পাচ্ছি না। আপনি হাসনাত বাংলা ব্যাখ্যা যে গ্রুপটা আছে আমার, সেখানে যান, সেখানে আমাদের ক্লাস চলছে বা আমরা ক্লাস করছি। আপনাদেরকে একটা বিষয় বলবো, যদি কাউকে নিয়ে ক্লাস করতে চান, সেক্ষেত্রে আপনারা একটু কাইন্ডলি তাকে মেনশন করেন, তাহলে সেও আপনার সাথে জয়েন করবে, এতে করে এনভায়রনমেন্ট ভালো লাগবে আপনার একটা। আর একটা বিষয়, যে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা বা ক্লাস ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। আর যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছো, তোমরা একটু কমেন্ট করবা। তোমাদের জন্য আমি আগামী মঙ্গলবার রাতে তোমাদের জন্য ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবো। আগামী মঙ্গলবার বলে দিচ্ছি, আমি মঙ্গলবার তোমাদের জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করবো একটা গাইডলাইন, ভালো একটা তোমরা কীভাবে এগোবা সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করব। তোমরা রেডি থাকো, আর একটু জানাও আমাকে আসলে তোমরা কতজন বা কেমন আছো। আরেকটা বিষয়, যে আপনারা, আমি এখন যাবো বানান শুদ্ধিকরণে। তো সেই বানান শুদ্ধিকরণ যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা কুইজ দিয়ে আজকে ক্লাসটা আমি শুরু করব। কুইজটা হচ্ছে এমন, আচ্ছা আমি তো আপনাদেরকে একটা বানান দেখাইছিলাম সর্বাঙ্গীন, সেটা কিন্তু খেয়াল করেন প্লিজ, প্লিজ আমরা পড়ায় আসি। আচ্ছা হ্যাঁ ছিল, ঠিক আছে ঠিক আছে, আসেন বানান শুদ্ধিকরণ। আমরা এখন পড়বো হচ্ছে বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য বানান শুদ্ধিকরণ সর্বোচ্চ ইম্পর্টেন্ট, রাইট? তো আমি আপনাদের কাছে 1 মিনিট চেয়ে নিচ্ছি, আমি একটু কমেন্টসগুলো পড়ি, দেন তারপর হচ্ছে আমি ক্লাসে জয়েন করছি। জাস্ট 1 মিনিট।
সব ঠিক আছে ভাই, আমি আছি অ্যাডমিশনের। আয়েশা, দেন হচ্ছে আমার সাথে আছেন মাহাদিয়া, দেন হচ্ছে ফ্রম নাটোর আমাদের মাহাদিয়া, তারপর হচ্ছে আয়েশা আরিন, আমি আছি অ্যাডমিশনের। খাদিজা পারভিন, সব ঠিক আছে ভাই। তারপর হচ্ছে ফারানা, সব ভিডিওটা পরবর্তীতে দেখতে পারবেন, জি দেখতে পারবেন, সমস্যা নেই, দেখতে পারবেন। তারপর হচ্ছে আরও অনেকে আছে, অনেকদিন পর দেখলাম আপনাকে। ফারুক হোসেন ফ্রম চিটাগং বিশ্ববিদ্যালয়, ভালো লাগছে ভাই, আপনাকে অনেকদিন পর দেখা পেলাম। তারপর হচ্ছে মহসিন হোসাইন হচ্ছে হ্যাঁ ধন্যবাদ ভাই। তারপর হচ্ছে ইমরান হোসেন, চয়ন ঘোষ, ভালো আছিস ভাই, অনেকদিন পর দেখা। তারপর হচ্ছে জাহিদ হাসান, আপনার রেগুলার খুব আমার গ্রুপে অ্যাক্টিভ। তারপর হচ্ছে অভ্র আদি অ্যাডমিশনের ব্যাচ, ওকে। তারপর হচ্ছে বাবুর আলী, ঠিক আছে। আমরা মোটামুটি অনেককে পড়ছি, আপনারা কমেন্ট করে থাকুন। আর একটু যেভাবে সম্ভব আপনারা শেয়ার করেন নাই মেবি, আপনারা প্লিজ শেয়ার করবেন, শেয়ারের মাত্রাটা খুবই কম আমি দেখতে পাচ্ছি। কাইন্ডলি একটু শেয়ার করবেন, এতে করে অনেকেই দেখতে পাবে, যেটা আমার আরও প্রাণবন্ধ হবে ক্লাসটা। তো চলুন আমরা শুরু করি বানান শুদ্ধিকরণ প্লিজ। প্রথমে কোশ্চেন, আমি একটা কোশ্চেন দিচ্ছি, বলবেন কোনটা শুদ্ধ। কোনটা শুদ্ধ? আপনারা কুইজ দিচ্ছি, প্লিজ সবাই আনসার করবেন, কারণ কোনটা শুদ্ধ। দরিদ্র, দারিদ্র, দরিদ্রতা এন্ড হচ্ছে দারিদ্রতা। খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের প্যাচগুলো আপনাদের ক্লিয়ার আছে করে দিব ইনশাল্লাহ। যে স্বতন্ত্র তারপর স্বতন্ত্রতা, তারপর হচ্ছে দিন, হ্যাঁ দৈন্য, দীনতা, এই যে বিষয়গুলো নিয়ে আপনার প্রবলেমে পড়েন, সুন্দরতা, সৌন্দর্য, হ্যাঁ সুজনতা, সৌজন্য, এই বানানগুলো আমি আজকে আপনাদেরকে ইনশাল্লাহ খুব সহজেই সুন্দর করে আপনাদের ক্লিয়ার করে দিব। আপনারা আমাকে একটু কনফার্ম করবেন যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি নিচে বোর্ডের মাপটা আমি করতে পারি না এখনো, কারণ আমি কখনো এভাবে ক্লাসে আচ্ছা এটা আমরা দেখতে পাচ্ছেন না, আমি একটু ঘুরাই দিচ্ছি। দরিদ্র, আচ্ছা দারিদ্রতা, তারপর হচ্ছে দারিদ্র। আচ্ছা বলেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই একটু আনসার করেন সবাই। আমি কুইজ দিচ্ছি, আমরা এটা সলভ করবো এখন খুব সহজেই। দেখেন এ এ বি সি ডি, ঠিক আছে, উত্তর করেন কোনটা শুদ্ধ। আপনার কাছে কোনটা শুদ্ধ মনে হচ্ছে, কাইন্ডলি আনসার করেন। হয় নাই, হইছে, হয়েছে, অনেকের হচ্ছে, হ্যাঁ হয় নাই, হচ্ছে, অনেকের হচ্ছে। দ্রুত আনসার করেন, দ্রুত ভাই। একদিন আমি আপনার ক্লাস পেয়েছি, বাট একদিনে আপনার ক্লাসের প্রতি অনেক ভালো লেগেছে, লাগা হয়েছে গেছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপু। আচ্ছা একটু সবাই উত্তর করেন দেখি, আর কয়েকজন উত্তর নিচ্ছি। হ্যাঁ উত্তর পেয়ে যাচ্ছি, সবার অনেকে উত্তর করছেন। আচ্ছা চলুন আমরা পড়ায় যাই। ওকে দেখেন, অনেকেই উত্তর ভুল দিচ্ছেন, অনেকে আবার উত্তর রাইট দিচ্ছেন। আমি একটু বলে রাখি, এইখানে আপনাদের তেমন দোষ নেই। অ্যাকচুয়ালি আপনারা বিষয়গুলো নিয়ে খুবই কনফিউজড থাকেন। সত্যি বলছি, আগামী 5 মিনিট পর আপনার এই ধরনের প্রবলেমগুলো নিয়ে, মানে এই ধরনের বিষয়গুলো নিয়ে কখনোই আর প্রবলেম হবে না। জাস্ট আমাকে 5টা মিনিট সময় দিবেন, রাইট? আচ্ছা তো যাই হোক, এখানে উত্তর কোনটা হতো আমি শুধু একটু আপনাদেরকে দাগায় রাখতেছি। এখানে উত্তর সঠিক হচ্ছে দারিদ্র। এটা হচ্ছে ভুল, কারণ তায়ের সাথে যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পায় না, এটা ভুল, আমি পরে বলে দিব। আবার দেখেন, আমি তা দিয়েছি, আবার হচ্ছে আদিস্বর বৃদ্ধি করেছি, এটা হচ্ছে ভুল, যদি একই রকম হয়ে গেছে। আবার দরিদ্র জফলা দিয়েছি, এটা হবে না, এটা ভুল, এটাও ভুল। যাই হোক, চল আমরা ক্লাসে যাই। খেয়াল করেন, আজকে এই যে 1 নম্বর নিয়ম আমরা যেটা পড়বো, এই নিয়মটা দিয়ে আমরা বানান প্লাস হচ্ছে প্রত্যয়, বানান এবং প্রত্যয় আমরা একসাথে শিখবো। প্লিজ, ব্যাকরণটা কিন্তু হচ্ছে অনেক কানেক্টেড। আমরা এখন যেটা শিখবো যে নিয়মটা, এই নিয়মটা বানান প্লাস হচ্ছে প্রকৃতি প্রত্যয়, দুইটা আমরা একসাথে শিখবো, রাইট? আচ্ছা মজার বিষয় হচ্ছে, আমি এত শত নিয়ম করব না, আমি একটু বলে রাখি। আপনারা মনে রাখবেন, বাংলা ব্যাকরণে কিছু প্রত্যয় আছে,
যেমন তয়ে ব প্রত্যয়, তয় আকার প্রত্যয়, জফলা বা জফলা বলি আমরা, যেটা বলি না কেন একই রকম। এই প্রত্যয়গুলো সাধারণত যুক্ত যার সাথে হবে সেটা নাউন করে ফেলবে, মানে বিশেষ্য করে ফেলবে। তাহলে এই প্রত্যয়গুলো যখন আমরা ফেলে দিব তখন সেটা কি প্রকাশ করবে? অ্যাডজেক্টিভ। তার মানে কোন বিশেষ্যবাচক শব্দের সাথে এগুলো যুক্ত করে সেটাকে নাউন করে। আমি আবার বলছি, তয়ে ব, তয় আকার, জ বা জফালা এগুলো হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয়গুলো হচ্ছে বিশেষ্যবাচক প্রত্যয় বা বিশেষ্যবোধক প্রত্যয়, মানে নাউন। নাউন এগুলো অবশ্যই যেহেতু নাউন, তাহলে কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হবে। তো এই তয় বা তা বা জফলা বা জ এই প্রত্যয়গুলো সাধারণত বিশেষ্যের সাথে যুক্ত হয়ে বিশেষণের সাথে যুক্ত হয়ে সেটা হচ্ছে নাউন প্রকাশ করে। আমি ঠিক বলছি যে বিশেষণের সাথে যুক্ত হবে, এই প্রত্যয়গুলো অবশ্যই কোনো না কোনো বিশেষণের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে সেটাকে অবশ্যই কি করবে? নাউন করবে। আচ্ছা, তার মানে আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি পড়ায়। দেখেন, ধরুন তার মানে আমরা সূত্র লিখতে পারি। সূত্র হচ্ছে বিশেষণ। বিশেষণের সাথে যদি আমরা যুক্ত করি তা এবং হচ্ছে জফালা বা জ, বুঝে নেবেন। আচ্ছা লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তাহলে সেটা কি হবে বলেন তো? সেটা হবে হচ্ছে বিশেষ্য। সেটা কি হবে? বিশেষ্য। আচ্ছা, এখন আসেন খেয়াল করেন, বিশেষণ প্লাস তা অথবা জ বা জফলা যে কোনো একটা যুক্ত করলেই সেটা কি হয়ে যাবে বলেন তো? নাউন হয়ে যাবে, বিশেষ্য। ধরুন আমি বললাম লোকটি দরিদ্র, তবে লোকটির অবস্থা নির্দেশ করছে। তার মানে দরিদ্র, খেয়াল করেন প্লিজ, আজকে দিয়ে পারবেন। দরিদ্র খেয়াল করেন, এটা হচ্ছে মূল শব্দ, মূল না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মৌলিক শব্দ, মূল শব্দ। এখন এই দরিদ্র শব্দটার সাথে যখন আমরা তা যুক্ত করব, মনে রাখবেন এই তা যুক্ত করলে এইটার কোনো পরিবর্তন হবে না, মানে যা আছে তাই, নট পরিবর্তন। আমি আবার বলছি, এই তা প্রত্যয় যুক্ত করলে কোনো পরিবর্তন হয় না, জাস্ট যুক্ত হয়ে যাবে। তাহলে দরিদ্র, তাহলে হয়ে দেখেন এই দরিদ্র ছিল, আমি দরিদ্র দিয়ে দিলাম, এখন জাস্ট আমি যুক্ত করবো হচ্ছে তা, তাহলে হয়ে গেল কি? দরিদ্রতা। আবার এই দরিদ্রর সাথে আমরা যুক্ত করব হচ্ছে জফালা। দেখেন তাহলে এটাও কি, দেখেন মনে রাখবেন, আমি একটু বলে রাখছি, এই ধরনের শব্দগুলোকে যদি আমরা তা দিয়ে বা জফলা দিয়ে যুক্ত করি তাহলে দুইটা করে বিশেষ্য পাওয়া যায়। আমরা ইংলিশে অনেক সময় দেখি যে একটা বিশেষ্যের দুইটা বিশেষণ থাকে, কিংবা কখনো কখনো একটা বিশেষণের দুইটা বিশেষ্য থাকে, কিংবা কখনো কখনো একটা ভার্বের দুইটা রূপ থাকে, তাই না? আচ্ছা, ঠিক তেমনি এরকম। তো এই দরিদ্রর সাথে আমরা যুক্ত করবো আবার জফলা বা জ, কি যুক্ত করবো? জ বা জফলা। তাহলে হয়ে যাবে, দেখেন দেখেন আমি দেখেন আগে কি করতেছি, দেখেন দরিদ্র জফলা যা আছে তাই করলাম। এখন খেয়াল করেন, মনে রাখবেন এই জফলা যুক্ত করলে, এই জফলা বিশেষ্যের সাথে যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আদিস্বর আবার কি বিষয়? আদিস্বর বৃদ্ধি পাবে, এটা আবার কি বিষয়? খেয়াল করেন, দরিদ্র আদিস্বরটা হচ্ছে যে প্রত্যয়ের নিয়ম। আদিস্বরের নিয়মগুলো আমার বোর্ডে জায়গা নেই, আমি এখানে লেখার চেষ্টা করছি, একটু খেয়াল করেন। ধরেন আমরা মূল শব্দ থেকে এই জায়গায় যাচ্ছি, সেহেতু আমরা দেখেন যদি আমরা আ পাই সেখানে আমরা অ করব। যদি আমরা বিচ্ছেদে নাই, যুক্ত আছে, যুক্ত খেলি, যুক্ত লিখি, দেখেন অ থাকলে আমরা আ করব। ধরেন রস্যই আছে কিংবা দীর্ঘ আছে, আমরা এ অথবা ওই করব। ধরেন রস্য আছে বা দীর্ঘ আছে, সেটা আমরা ও অথবা ও করব। ধরেন উচ্চারণটা অর কিংবা আর হচ্ছে, সেক্ষেত্রে আমরা করব হচ্ছে রিকার দিব, মানে হচ্ছে রি এর হচ্ছে কি ফর্ম? রিকার ফর্ম দিব। তাহলে নিয়ম খেয়াল করেন, অ থাকলে আ দিবেন, রস্যি বা দীর্ঘ থাকলে এ বা ওই দিবেন, যেটা যাবে। রস্য বা দীর্ঘ থাকলে ও বা ও দিবেন, অর বা আর উচ্চারণ হলে রি দিবেন। এই চারটা হচ্ছে, চারটা না, এখানে 7টা নিয়ম আছে মোট, 1 2 3 4 5 6 7, বাট আমরা বলবো 4টা নিয়ম মাত্র, ঠিক আছে? এখন আসেন, তাহলে এই দরিদ্রর সাথে তাহলে দেখেন এই দয়ে কেউ নেই, তার মানে দয়ে কেউ নেই, তার মানে অ আছে। তাহলে দেখেন এই অটা হয়ে যাবে কি বলেন তো? আ হয়ে যাবে। তাহলে এই দরিদ্র কি হয়ে যাবে? দারিদ্র। খেয়াল করেন, তার মানে আমরা দরিদ্রকে দরিদ্র রেখেছিলাম, জফলা দিয়েছি, এই প্রত্যয় যুক্ত করেছি, করার পরে এই দরিদ্রের সাথে ছিল অ ছিল, কেউ নাই, অ আছে। তাহলে আমি কি করলাম? আ করলাম, তার মানে আদিস্বর বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এই যে দারিদ্র, খেয়াল করেন, তাহলে এই দরিদ্রতা শুদ্ধ, এই দারিদ্র শুদ্ধ, এবং মূল শব্দ হচ্ছে এই যে দরিদ্র দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুদ্ধ। তাহলে আমরা শুদ্ধ পেলাম মাত্র 3টা, দেখেন 1টা 2টা 3টা, এই 3টার বাইরে যা আছে সবগুলো হচ্ছে ভুল। তাহলে শুদ্ধ কি কি পেয়েছি? দেখেন আমি আবার বলছি, দরিদ্র,
তাহলে দরিদ্রের সাথে আমরা জাস্ট তা যুক্ত করব, কোনো পরিবর্তন হবে না। তাহলে দরিদ্র, দরিদ্রতা, শেষ, কোনো পরিবর্তন হবে না। এবার দরিদ্র, আমরা দরিদ্রের সাথে জফলা যুক্ত করে দিব, একটু পরিবর্তন হবে। মনে রাখবেন এই জফলা যুক্ত হলে আদি স্বরটা বৃদ্ধি পায়। তাহলে আদি স্বরের বৃদ্ধির নিয়ম দিয়ে দিয়েছি আমি এখানে। তাহলে দরিদ্র তো দেখেন আদি স্বর বলতে প্রথম স্বর, তাহলে দ ব্যঞ্জন বর্ণ আছে, শেষে কি অ আছে যুক্ত, তাহলে এই অটা হয়ে যাবে কি বলেন তো আ। তাহলে মনে রাখবেন তা জাস্ট যুক্ত হয়ে যাবে, আর জফলা যুক্ত করার সময় মনে রাখবেন হচ্ছে আদি স্বরটা বৃদ্ধি পাবে। আসেন আমরা অনেক সময় বলি দিন, অ্যাডজেক্টিভ ফর্ম, এই দিনের সাথে তা যুক্ত করলে হয়ে যাবে কি বলেন তো দীনতা, কোনো পরিবর্তন হবে না, দীনতা। এবার আসেন আমি আবার এই দিনের সাথে আমি যুক্ত করলাম হচ্ছে জ বা জফলা, তাহলে হয়ে যাবে কি দেখেন, দেখেন আছে কি আদি স্বর, দেখেন প্রথমে কি আছে দীর্ঘই, কি আছে দীর্ঘই আছে, দেখেন দীর্ঘই আছে, তাহলে হবে কি হয় এ নাহলে ওই, তাহলে দৈন্য বানানে কি হয় দেখেন তো, এই দেখেন ওই হয়, আর যে ন দিলাম আর এই যে জফলা অতিরিক্ত হবে, এই হচ্ছে জফলা। তাহলে এই যে দিন, এই যে দীনতা এবং এই যে দৈন্য, এই তিনটা শুদ্ধ। বাকি পৃথিবীর যত এই ধরনের দিন দৈন্য দৈন্যতা আছে, দীনতা দৈন্য দৈন্য আছে, সব ভুল। তাহলে আমরা অনেক সময় বলি দৈন্যতা, তাহলে দৈন্যতা কথাটা অবশ্যই ভুল, বলতে হবে দীনতা। আচ্ছা জায়গা কি নিচে আছে? আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্ট করবেন। আসলে প্রথম ক্লাস তো আমি ঠিক গুছিয়ে উঠতে পারছি না। আপনারা কি সবাই কি এই নিয়মটা বুঝতে পেরেছেন? আমি আরো উদাহরণ দিব, প্লিজ আমি আরো উদাহরণ দিব, আপনারা একটু কনফার্ম করেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, প্লিজ আপনারা আমাকে একটু কনফার্ম করেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা তাহলে দেখেন দিন, দীনতা, নট চেঞ্জ, দিন আছে দীর্ঘই, হবে কি দেখেন, হবে হচ্ছে ওইকার, এই দেখেন ওইকার। তাহলে আমি এরকম আপনাদের আরো শব্দ দিচ্ছি, প্লিজ আমি আরো শব্দ দিচ্ছি, খেয়াল করেন। দশম বিসিএস এ একটা প্রশ্ন আসছে যে সৌজন্য নিজের কোনটি শুদ্ধ, চারটা দিছে, ওর মধ্যে শুদ্ধ হচ্ছে সৌজন্য। আচ্ছা দেখেন অ্যাকচুয়ালি বানানটা হচ্ছে সুজন, এই সুজনের সাথে যুক্ত হয়েছে তা দিয়ে হয়ে গেছে কি বলুন তো সুজনতা। এটা এই শব্দটা আমাদের খুব বেশি প্রচলিত না, তাই আমরা এটা কম শুনেছি। আবার দেখেন এই সুজনের সাথে আমরা যুক্ত করবো এবার কি বলেন তো জবা জাফালা, তাহলে হয়ে যাবে কি বলেন সু আছে, কি খেয়াল করেন সু আছে হচ্ছে, আচ্ছা আমরা আগে লিখে নিচ্ছি, সু আছে আমি সু দিয়ে দিলাম, এই জফলা দিয়ে দিলাম, হয়ে গেল। এখন দেখেন তাহলে এই সুটা কি হয়ে বলেন তো, এটা কি হবে, এটা চেঞ্জ হবে, তাহলে আছে কি দেখেন রস্যু, তাহলে হবে কি হয় ও নাহলে ও, আমরা সবাই জানি সৌজন্য বানানে এই যে এটা হয়। এবার বুঝতে পেরেছেন? তাহলে সৌজন্য বানান কোনটা শুদ্ধ, তাহলে দেখেন এই সুজন, সুজনতা আর সৌজন্য, এই তিনটা হচ্ছে শুদ্ধ, বাকি সকলগুলো হচ্ছে ভুল। আপনারা কি বুঝতে পারছেন? প্লিজ আমাকে একটু রেসপন্স করবেন। আমি ফ্যানটাও ঠিক চালাতে পারছি না, বুঝতে অসুবিধা হচ্ছে না, অনেক ভালো বুঝছি, খুব ভালো হচ্ছে, কাইন্ডলি একটু রেসপন্স দিন সবাই। আমি আসলে ঠিক ধরতে পারতেছি না, প্রথম ক্লাস তো বোর্ডের মার্ক করতে পারছি না, তারপর হচ্ছে গুছিয়ে উঠতে পারছি না। দেখেন আমরা আরো কিছু ইম্পর্টেন্ট বানান পড়াই, দেখেন স্বতন্ত্র, স্বতন্ত্র আর একটা স্বতন্ত্রতা, দেখেন খেয়াল করেন স্বতন্ত্র বানানটা খেয়াল করেন, স্বতন্ত্র যোগ হচ্ছে তা, তাহলে হবে কি দেখেন, হবে হচ্ছে স্বতন্ত্রতা, কোনো চেঞ্জ হবে না। এবার আসেন আবার দেখেন স্বতন্ত্র, তাহলে যুক্ত হলো জবা জফলা, তাহলে দেখেন কি হবে, এই যে স্বতন্ত্র খেয়াল করেন স্বতন্ত্র, জফলা দিয়ে দিলাম, একটা মিসিং আছে, আমি জফলা দিয়েছি কিন্তু জফলার জন্য যে আদি স্বর বৃদ্ধি পাই, তাহলে দেখেন আছে কি দেখেন, এই দেখেন স মানে কেউ নেই, তার মানে অ আছে, তাহলে হবে কি আ, এই হচ্ছে স্বতন্ত্র। তাহলে স্বতন্ত্র, স্বতন্ত্রতা এবং হচ্ছে স্বতন্ত্র, এই তিনটে হচ্ছে শুদ্ধ, বাকি সব ভুল। এরকম আরো আছে, দেখেন আমি বললাম এক, তাহলে একের সাথে হবে কি এক, একতা, আবার দেখেন ঐক্য, এই হচ্ছে শুদ্ধ, দেখেন জাস্ট লিখে দিচ্ছি আমি এক, একতা, ঐক্য। বুঝতে পারছেন আপনারা? তাহলে এখন এই যে আমরা ভাঙছি বা নিয়ম করছি, মনে রাখবেন এগুলোই হচ্ছে প্রকৃত প্রত্যয়, এগুলোই প্রকৃত প্রত্যয়, এগুলোই হচ্ছে প্রকৃত প্রত্যয়, এগুলোই হচ্ছে প্রকৃত প্রত্যয়। আর একটা আসেন, ধরেন আমি বললাম সুন্দর, ইম্পর্টেন্ট খুবই, সৌন্দর্য বানানটা আমরা অনেকে পারি না, দেখেন অনেকে বলি সৌন্দর্যতা, ভুল। দেখেন মূল শব্দ হচ্ছে সুন্দর, অ্যাডজেক্টিভ, এর সাথে যুক্ত তা হয়ে যাবে কি সুন্দরতা। এই শব্দটাও বেশ ইম্পর্টেন্ট, তবে আমরা এই সুন্দরটা শুনেছি অনেকেই, আর এই সুন্দরতা একটু কম শুনেছি আমরা, একটু কম কম প্রচলিত। আচ্ছা এবার আসেন আমরা আবার এই সুন্দরের সাথে যুক্ত করব হচ্ছে জ, তাহলে হয়ে যাবে কি দেখেন সুন্দর, দেখেন আমি লিখে নিচ্ছি সুন্দর। এখন দেখেন যেহেতু আমরা এই সুন্দরের সাথে জ যুক্ত করবো, এই রটা রেপ হয়ে যাবে, রটা কি হবে, রটা হচ্ছে রেপ হয়ে যাবে, আর জটা এই জ হয়ে যাবে, এই যে জ, সুন্দর, সৌন্দর্য। এবার আসেন
আমরা জ যুক্ত করেছি, তাহলে অবশ্যই আদেশর বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে ছিল কি সু, সু আছে, তাহলে হবে কি দেখেন তো, হবে হচ্ছে ও বা ও। তাহলে আমরা জানি সৌন্দর্য মানে কি হয়, ও হয়। এই দেখেন সৌন্দর্য, এই হচ্ছে তিনটা শুদ্ধ, বাকি সব ভুল। মনে থাকবে? আচ্ছা, আপনাদেরকে আমি আর একটা লাস্ট টার্ম দিয়ে আমি শেষ করে দিচ্ছি এখানে। দেখেন কৃপণ, কি বলেছি? কৃপণ। তাহলে কৃপণ যোগ তা সমান কি বলেন তো? কৃপণতা। খেয়াল করেন, কৃপণতা। আচ্ছা গেল। আবার এই কৃপণের সাথে আমরা যুক্ত করবো হচ্ছে জ বা জফলা। তাহলে হবে দেখেন কৃপণ, যা আছে দিলাম, যা আছে রেখে দিলাম। এখন দেখেন জ যুক্ত করে আদেশের বৃদ্ধি পাবে। দেখেন উচ্চারণ হবে কৃ, কৃপণ, ক্রি রিকার আছে, যদি এটা এদিক থেকে যাচ্ছে তাহলে হয়ে যাবে কার্পণ্য। দেখেন কি হবে, এই কার্পণ্য, আদেশের বৃদ্ধি পাবে, কৃপণ কার্পণ্য। তাহলে এই হচ্ছে আমাদের কৃপণ অথবা কার্পণ্য, আর একটা হচ্ছে কৃপণ। এই তিনটা শুদ্ধ, বাকি সব হচ্ছে ভুল। এরকম আরো আছে, অলস, অলসতা, আলস্য, অনেক শব্দ আছে। আমরা ইনশাল্লাহ সবগুলো পড়বো এবং পারবো। আমরা যেহেতু ফেসবুকে লাইভে আছি, আমরা কম কম তথ্য দেওয়ার চেষ্টা করছি, মানে কম কম তথ্য নয়, উদাহরণ কম কম দেওয়ার চেষ্টা করতেছি। চলুন আমরা দ্বিতীয় নিয়মে যাই। আমাদের একটা নিয়ম শেষ, এবার আসেন দ্বিতীয় নিয়মটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের 35তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা হচ্ছে আমি হুবহু লেখার চেষ্টা করতেছি। খেয়াল করেন যে দেখেন প্লিজ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। তো এখানে এই পুরস্কার আর এই অপরিষ্কারের দাগ ছিল। 35 বিসিএস 35-এর কোশ্চেন, এটা 35 আসছিল যে এখানে কোনটা মানে দুটি শুদ্ধ নাকি দুটি ভুল, নাকি প্রথমটি অশুদ্ধ দ্বিতীয়টি শুদ্ধ, নাকি প্রথমটি শুদ্ধ দ্বিতীয়টি অশুদ্ধ, এরকম আসছিল। আপনারা বলেন তো এই দুটোর মধ্যে কোনটা ভুল লিখেন। আমি এটা 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, বলেন কোনটা ভুল, 1 না 2? আপনারা বের করেন, আমি সময় দিচ্ছি, দ্রুত কুইজ। জি, জফলা থাকলে সর্বদা আদিস্বর বৃদ্ধি পাবে। হ্যাঁ সামিম ভাই, জফলা থাকলে সর্বদা আদিস্বর বৃদ্ধি পাবে, ফিক্সড। আর তা যুক্ত করলে আদিস্বর কখনোই বৃদ্ধি পাবে না। আপনারা সবাই একটু উত্তর করেন দেখি। হ্যাঁ, উত্তর অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, কারণ এটা অনেকের মুখস্থ আছে কিংবা নিয়মটা পারেন। হ্যাঁ ঠিক আছে, অনেকে সুন্দর, গুড, অনেকে উত্তর করতেছেন, উত্তর করে থাকেন। আসেন এখানে এই ধরনের, এই যে মূর্ধন্য স হবে নাকি দন্ত স হবে, এই ধরনের বানানগুলো কিভাবে পারা যায় দেখেন। দন্ত স হবে নাকি মূর্ধন্য স হবে, এই ধরনের বানানগুলো কিভাবে সলভ করা যায়, খুবই সহজ। আসেন আমরা সেই নিয়মে চলে যাচ্ছি। মনে রাখবেন, যদি কোনো শব্দের পূর্বের উচ্চারণটা এমনটা হয় যে অ কিংবা আ, এমন যদি উচ্চারণ হয়, সেক্ষেত্রে তারপরে দন্ত স দিবেন। আর এই অ এবং আ বাদে যা আছে, বাকি যে 9টা স্বরবর্ণ বা স্বরধ্বনি আছে, বা স্বরধ্বনি না, স্বরবর্ণ বা স্বর আছে, সেগুলোর পরে আপনাদের অবশ্যই মূর্ধন্য স হবে। আমি কিছু লিখছি কয়েকটা, যেমন ধরেন রস্যই, রস্যু, এ, ওই, হ্যাঁ, তারপর হচ্ছে ও, এগুলো পরে মূর্ধন্য স হবে। এক কথায় এই অ এবং আ এর পরে দন্ত স হবে। বাদ বাকি যা আছে পৃথিবীর, মানে যে 11টা 9টা আছে, এই 9টার পরে কি হবে, মূর্ধন্য স। এটা একটা নিয়ম। তাহলে মনে রাখবেন, অ এবং আ উচ্চারণ হলে ঠিক তারপরে দন্ত স হবে, আর এই দুইটা বাদে বাকি যা আছে সবগুলোর পরে কি হবে বলেন তো, মূর্ধন্য স হবে। কি হবে, মূর্ধন্য স হবে। তাহলে এখন আসেন এইটা কিভাবে সলভ করা যায়। তাহলে আমরা নিয়মটা এখান থেকে ক্লিয়ার করে নিই। দেখেন এটা আমরা আগে দেখি, এটা আমরা দেখি, খেয়াল করেন, অপরিষ্কার, অপরি যা আছে লিখে ফেললাম। এখন প্যাচ হচ্ছে হয় দন্ত স না হয় মূর্ধন্য স, অ্যাকচুয়ালি হবে কোনটা, রাইট? এক্ষেত্রে খেয়াল করেন উচ্চারণ দেখেন, যেখানে আমরা দন্ত স বা মূর্ধন্য স দেব, যেখানে দন্ত স বা মূর্ধন্য স দেব, ঠিক তার আগের উচ্চারণটা নিব। তাহলে দেখেন কি করেন, পরি। তাহলে পরি, আমরা বলেছি কি যে অ আ বাদে যা আছে তাহলে কি হবে, মূর্ধন্য স। তাহলে পরিষ্কার, এ হচ্ছে পরিষ্কার।
আমি ধরেন তাহলে খেয়াল করেন, তাহলে পরিষ্কারটা এটা ভুল ছিল, তাহলে এটা কি হবে, মূর্ধন্য স হবে। তাহলে এই পুরস্কার কি ভুল না সঠিক দেখেন, আমি ধরেন বললাম পুরস্কার, অনেকে উচ্চারণ করে পুরস্কার, অনেকে পুরস্কার, এক একজন এক একটা উচ্চারণ করে থাকেন। তো যাই হোক, আমার উচ্চারণের ঝামেলায় যাব না, আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি এখন কনফিউজড যে এখন দন্ত এটা উচ্চারণটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ও নাকি অ, আপনি ধরতে পারতেছেন না। আপনাকে সহজ একটা আইডিয়া দিই, মনে রাখবেন যে একটা সিম্পলি মনে রাখবেন যে যে বর্ণের সাথে কোনো কার থাকবে না, এই রয়ের সাথে কোনো কার আছে, মানে আকার, একার, ঐকার, ওকার, রস্যকার, দীর্ঘকার, কোনো কার নেই, কোনো কার নেই, তার মানে এখানে একটা অ আছে। কি আছে, অ। তাহলে অ পেয়ে গেছি, তাহলে এরপর অবশ্যই কি হবে, দন্ত স। এই কারণে এই পুরস্কার বানানে দন্ত স হয়। বুঝতে পারছেন? এরকম ধরনের বললাম তিরস্কার, খেয়াল করেন, তিরস্কার, দেখেন তিরস্কার, আপনি বুঝতে পারছেন না কি দিব, তাহলে এখন খেয়াল করেন এই র এর সাথে কোনো কার আছে না, তার মানে অ আছে, তাহলে অ এর পরে কি হয়, দন্ত স হয়। নমস্কার পরীক্ষা আসে, বানান শুদ্ধিকরণ, নম কেউ নাই, তার মানে কি আছে, দন্ত অ আছে, তাহলে এই হচ্ছে দেখেন অ আছে, নমস্কার। আচ্ছা, অনেক দেখেন খেয়াল করে দেখেন, একটা কোশ্চেন বলি আপনাদেরকে, আবিষ্কার, এটা সন্ধির জন্য আসে, আ বি ই উচ্চারণ হচ্ছে, অবশ্যই কি হয় বলেন, মূর্ধন্য স হবে, এই হচ্ছে আবিষ্কার। বহিষ্কার, বহিষ্কৃত, আবিষ্কৃত। চতুষ্কণ, চতুষ্পদ খুবই আসে পরীক্ষায়, দেখেন চতুষ্পদ, খেয়াল চতু উ, দেখেন উ কার পুনরূপ করলে কি হয়, এই দেখেন উ হয়, তাহলে রস্যর পরে কি হবে, মূর্ধন্য স, তাহলে চতুষ, এই হচ্ছে পদ, চতুষ্পদ। অনুরূপভাবে চতুষ্কণ, দেখেন খেয়াল করে চতু, তাহলে অবশ্যই কি হবে, মূর্ধন্য স হবে, চতুষ্কণ। এভাবে আমি বললাম আশপদ, খেয়াল করেন আশপদে কি হবে, দন্ত স হবে, কেন, কারণ আ আছে, আয়ের পরে দন্ত স হয়, এই হচ্ছে আশপদ। এরকম আমি আরো অ্যাটাচ করলাম, ধরে আরো আমি একটু আরো বৃদ্ধি করে অ্যাটাচ করে বললাম যে স্নেহা, স্নেহাস্পদ, শ্রদ্ধাস্পদ, খেয়াল করে দেখেন স্নেহা, আ আছে, কি আছে, আ আছে, দেখেন আয়ের পরে দন্ত স হয়। এরকম আমি আরো বলতে পারি শ্রদ্ধাস্পদ, দেখেন শ্রদ্ধাস্পদ, আ আছে, দন্ত স হবে। এইভাবে আমরা এই নিয়মগুলো শেষ করতে পারি। এবং আরো অনেক উদাহরণ আছে, আমি অ্যাকচুয়ালি বলে দিচ্ছি, আমার এই নিয়মটা নিয়ে আমার ফেসবুক গ্রুপে অনেক বড় একটা খুবই বিস্তারিত অনেক 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 উদাহরণ সংযোজন করে এখানে উদাহরণ দেওয়া আছে। আমি জাস্ট নিয়মটা মুখে বুঝাই দিচ্ছি হাতে কলমে। আপনারা যেটা করবেন, আপনার গ্রুপে সার্চ করবেন যে কোনো একটা শব্দ লিখে, দেন ওইটা আপনার খাতায় নোট করে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে বেসটা ধরাই দিচ্ছি, আর কিছুই না। তা এবার আসেন আমরা এগুলো একটু দেখে নিই কি হয়। অনেক সময় পুরুষ ও স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে, যেমন সম্ভাষণের ক্ষেত্রে কোন ধরনের আমরা, আচ্ছা বলছি ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করছি, দেখেন সু চরিতেষু, আবার সু চরিতাসু, এই ধরনের বানানগুলো পরীক্ষা আসে। তো এইটা দুই ভাবে আসে, একটা আসে যে কোনটি পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনটি স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর একভাবে আসে বানান কোনটা শুদ্ধ। তো এই ধরনের বানানগুলো কিন্তু আমরা এটা দিয়ে সলভ করতে পারি। কিভাবে দেখেন, আমি জাস্ট দুইটা উদাহরণ দিচ্ছি, আমি আরো মুখে বলে দিব অনেকগুলো। দেখেন সুচরিতে, এখানে দেখেন খেয়াল করেন সুচরিতে, তার মানে এ আছে, সু এই যে একার, 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 এই যে একার, সুচরিতে, তাহলে একারের উপর অবশ্যই কি হবে, মূর্ধন্য ষ, এই কারণে মূর্ধন্য ষ হয়েছে। আচ্ছা, এবার আসলে সুচরিতা, তা আ আছে, কারণ কি আছে এখানে, আ আছে, তাহলে আয়ের পর অবশ্যই কি দন্ত স হবে, এখানে দন্ত স হয়েছে। তাহলে এরকম আমি আপনাদেরকে আরো উদাহরণ দিতে পারি, যেমন দেখেন কি বলে, ভাদনের সু, সুচরিতের সু, শ্রদ্ধাস্পদার সু। দেখেন আরেকটা কোশ্চেন দেখেন, আপনারা বলেন এটা কোনটা সঠিক আর কোনটা ভুল, কুইজ। কোনটা শুদ্ধ কোনটা ভুল, মানে কোনটা শুদ্ধ, এক কথা বলেন কোনটা শুদ্ধ, 1 2 লিখেন, 1 2 লিখলে হবে। কুইজ, এই দুটোর মধ্যে কোনটা শুদ্ধ আর কোনটা হচ্ছে ভুল, এইটা শুদ্ধ নাকি এটা শুদ্ধ, লিখেন কোনটা শুদ্ধ বের করেন, এই দুটোর মধ্যে কোনটা শুদ্ধ। আমি পড়ালাম, একটু আগে পড়ালাম, খেয়াল করেন। অনেকে উত্তর করছেন, অনেকে উত্তর করছেন, উত্তর অনেকেরই হচ্ছে। আচ্ছা ওকে, ধন্যবাদ, লিখতে থাকেন সবাই, লিখতে থাকেন। দেখেন
শ্রদ্ধা, প্লিজ বি কেয়ারফুল, দুটা স্টেপ, এখানে এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ। দেখেন শ্রদ্ধা আ আছে, তাহলে আয়ের পরে কি হয়, দন্ত স দিয়েছি সঠিক। এবার আবার দেখেন আ আছে, তাহলে আয়ের পর আবার কি দিব, দন্ত স দিব সঠিক। আবার দেখেন শ্রদ্ধা আ আছে, দন্ত স দিয়েছি সঠিক। পদাশু আ আছে, তাহলে আয়ের পরে দন্ত স হওয়া উচিত, হয়েছে মূর্ধন্য স, তার মানে এখানে এটা ভুল আছে, রাইট। এইভাবে আমরা অনেকগুলো এখানে প্রায় 8-10টা শব্দ আছে এই টাইপের পুরুষ স্ত্রীর ক্ষেত্রে, আপনারা পড়ে নেবেন। এবার আসেন কোনটা পুরুষ আর কোনটা স্ত্রী টেকনিক্যালি ভাবে মনে রাখবেন, রাইট। আসেন আমরা এই ধরনের দুই রকম শব্দ পাবো, একটা পুরুষকে বোঝাবে, একটা স্ত্রীকে বোঝাবে। তা আমি জাস্ট দুইটা উদাহরণ দিয়ে আপনাদের ব্যাপারটা মাথার মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করছি। সুচরিতে সু, খেয়াল করেন এখানে বানানগতভাবে শুদ্ধ আছে, কারণ এই কারের পরে মূর্ধন্য স আর আকারের পরে হচ্ছে দন্ত স, বানান শুদ্ধ আছে। মনে রাখবেন এই ধরনের শুদ্ধ বানানগুলোতে যেটাতে মূর্ধন্য স থাকবে সেটা পুরুষকে বোঝাবে, মানে পুরুষের সম্ভাষণের ক্ষেত্রে, পুরুষবাচক কাউকে সম্ভাষণ করার ক্ষেত্রে এইটা ইউজ করতে হবে আমাকে। তাহলে খেয়াল করেন মূর্ধন্য স আছে, তাহলে অবশ্যই পুরুষকে দেখেন মূর্ধন্য স আছে, তাহলে মূর্ধন্য সটা কি হয়, পুরুষকে বোঝায়। তাহলে মনে রাখবেন কি হবে, যে মূর্ধন্য স আলাই হচ্ছে পুরুষ বানানো মূর্ধন্য স আছে, তাই মূর্ধন্য স যুক্ত এরকম শব্দগুলো হচ্ছে কি পুরুষকে বোঝাবে। তাহলে এটা অটোমেটিক্যালি কি, এটা অটোমেটিক্যালি কি নারী, নারীদের মেয়েদের বোঝাবে। তাহলে পুরুষ বানানো মূর্ধন্য স আছে, তাই মূর্ধন্য স আলাগুলাই হচ্ছে কি পুরুষবাচক। আর নারী অটোমেটিক দন্ত স আছে, ওইটা একটা পেয়ে গেছি, এটা অটোমেটিক কি, অটোমেটিক হচ্ছে এটা দন্ত স, মানে নারীকে বোঝাবে। তাহলে এবার আপনাদেরকে আমি একটা কুইজ দিচ্ছি। কুইজটা হচ্ছে এরকম, প্রীতি ভাজনেষু, বলেন না শুদ্ধ করে দিচ্ছি, বলেন এটা পুরুষবাচক কে দিতে হবে না স্ত্রীবাচক, মানে এটা কোন সম্ভাষণের ক্ষেত্রে আমরা ইউজ করব, পুরুষের ক্ষেত্রে নাকি স্ত্রীর ক্ষেত্রে? কুইজ, উত্তর করেন সবাই দ্রুত। এই যে প্রীতি ভাজনেষু, এই শব্দটা বা এই শব্দটা আমরা পুরুষবাচক সম্ভাষণে বোঝাবো নাকি স্ত্রীবাচক সম্ভাষণে বোঝাবো? কাইন্ডলি আপনারা এটা উত্তর করেন সবাই, প্লিজ সবাই উত্তর করেন কোনটা সঠিক, মানে পুরুষ নাকি স্ত্রী। দ্রুত আমি একটু চেক করি। আসসালামু আলাইকুম রায়হান ভাই, আমাদের একজন সিনিয়র শিক্ষক রায়হান স্যারকে অনেকে সবাই চেনেন, ধন্যবাদ স্যার আপনাকে। আতিক ইসলাম আবির, এই কেমন আছিস তোরা? তোর মিস করি তো, গতবারের সময়টা আর এবার আর আসলো না। খুব ইচ্ছে ছিল ফার্ম গেটে পড়াবো তোদেরকে, তোদের মতো করে সবাইকে, আর ভালো কাজ করবো এবার, কিন্তু আর হলো না হয়তো বা। অনেকেই কমেন্ট করতেছেন, অনেকে আমার খুব পরিচিত, খুব কাছের গ্রুপে রেগুলার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে গ্রুপে আমি কাজ করি ঠিক আছে, আপনাদেরকে সময় দিই ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের একটা ফিডব্যাক লাগে, তো ফিডব্যাক অনুযায়ী কিন্তু আমরা ক্লাসটা প্রোভাইড করতে পারি, বা আমরা ক্লাস না মানে লেখাগুলো প্রোভাইড পরবর্তী কাজ করতে ইচ্ছে করে বা অনুপ্রেরণা জাগে। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময়গুলো আপনারা আমাকে অনুপ্রেরণা করার চেষ্টা করেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা ওকে, তো সবাই সঠিক উত্তর দিচ্ছেন। প্রীতি ভাজনেষু যেহেতু মূর্ধন্য স, দেখেন আগে চেক করুন প্লিজ, আগে চেক করে নেবেন যে বানান ঠিক আছে কিনা। তাহলে দেখেন প্রীতি ভাজনে এ আছে, তো এর পরে কি হয় মূর্ধন্য স, তাহলে বানান ঠিক, প্রথম কাজ কি বানান চেক করবেন, বানান ঠিক আছে। তাহলে এবার পুরুষ মূর্ধন্য স আছে, তার মানে কি 100% কি হবে, পুরুষ হবে, স্ত্রী হবে না। মূর্ধন্য স পুরুষ, গুড। এবার আসেন আমরা এই নিয়মের একটু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমরা আজকে ক্লাসে পড়ব না। আমার যে হচ্ছে যেটা হচ্ছে লেখা দিয়েছিলাম আপনাদেরকে গ্রুপে যে পোস্ট করা আছে, সেই পোস্টে কিন্তু এটা খুব সুন্দর করে কিন্তু উল্লেখ করা হয়েছে, তো আপনারা কাইন্ডলি সেগুলো ব্যতিক্রমগুলো দেখে নেবেন একটু। সভাপতি মূর্ধন্য স গুলো ব্যতিক্রম হয়, তারপর তথ এর সাথে সবসময় দন্ত স যুক্ত হয়, হ্যাঁ এই ধর আবার কিছু আছে স্বতন্ত্র ব্যতিক্রম, নিয়মের বহির্ভূত, তো এই 3 ধরনের ব্যতিক্রম আছে, আপনারা একটু পড়ে নেবেন ঠিক আছে। আচ্ছা, আর এই নিয়মটা দিয়ে মোটামুটি 100+ শব্দ কভার করা যায়, অনেক বড় নিয়ম। এর আগে যে নিয়মটা আমরা পড়লাম সেটা হচ্ছে অনেক বড় নিয়ম ছিল। তো আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম পড়ব, সেই নিয়মটা হচ্ছে আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা সবাই উত্তর করবেন, আপনাদেরকে কুইজ দিচ্ছি। এটা একদম বেসিক কোশ্চেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একবার আসছিল এবং এটা ব্যাংক পরীক্ষা একবার আসছে। 69, খেয়াল করেন 19, একটা হচ্ছে 69 আর একটা হচ্ছে দুইটাই দিলাম
আরেকটা দিই ভালো লাগবে, আরেকটা দিই 19। মানে কোনটা শুদ্ধ? 1 2 3, খুব ইম্পর্টেন্ট। বলেন 19 রস্যকার, 69 দীর্ঘকার, 19 দীর্ঘকার। এই তিনটার মধ্যে কোনটা শুদ্ধ? সবাই দ্রুত আনসার করেন। এই তিনটার মধ্যে কোনটা শুদ্ধ? দ্রুত। আপনারা অনেকে উত্তর করছেন। মিজানুর রহমান, কি খবর? আপনাকে ঠিক ধরতে পারি নাই, আমার আপনার ফেসবুক প্রিয় ফ্যান ভাই। হ্যাঁ, নীলকান্ত মণি, আপনাকে আমি খুব ভালো মানুষ আপনি একজন, অনেক প্রতিটা পোস্টেই মানে আপনি যে একজন ম্যাচিউরড এবং একজন সমৃদ্ধ ভালো মানুষ, সেটা আপনার অনেক সময় আপনার কথোপকথনই বোঝা যায়। ধন্যবাদ ভাই, আপনাদের সাপোর্টে আমরা আজকে দূরে এসেছি, আপনাদের প্রতি বরাবরই কৃতজ্ঞ। আজকে হাসনাত বাংলা সম্পূর্ণ এটার অল ক্রেডিট গোজ টু আপনারা সবাই, প্লিজ। তারপর হচ্ছে 19 অনেকে উত্তর দিচ্ছেন, অনেকে 2 নম্বর দিচ্ছেন, অনেকে 3 দিচ্ছেন। হচ্ছে আচ্ছা আসেন প্লিজ দেখেন, 19 69 19 আমরা সবাই জানি, আমরা একটা নিয়ম পড়েছিলাম, নিয়ম না, আমরা এটা সবাই প্রায় জানি যে 19 69 79 এই ধরনের যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো ডেফিনেটলি আমাদের শুরু হবে হচ্ছে রস্যকার দীর্ঘকার দিয়ে শুরু হবে। আমরা জানি যে 19 বানানটা হচ্ছে রস্যকার দিয়ে হয়, আর বাকি যা আছে 29 69 39 49 59 79 89 যা আছে সব কি হবে? দীর্ঘকার দিয়ে হবে। হয়তো আমরা একটা সময় পড়েছি, কিংবা আমাদের যারা ছোটরা আছেন, যারা পিচ্চিরা আছে, তাদেরকে হয়তো পড়ানো হচ্ছে বা তারা পড়ছে, রাইট? কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এগুলো আসলে ভুল ভুল ভুল। কিভাবে? আসেন আপনারা লিখে রাখেন, আমি আগে লিখাই দিই পরে বলছি। 19 29 39 49, তারপর হচ্ছে 59 79, তারপর হচ্ছে 89, 19 29 39 49 59 79 69 লিখে নাই। আচ্ছা, আসলে খুব খাপছাড়া হয়ে যাচ্ছে, আমি কেমন জানি একটু আজকে, কখনো আমি লাইভে আসিনি তো একটু নার্ভাসনেস কাজ করছে, মানে এলোমেলো হয়ে যাচ্ছে, বাট ইনফরমেশন ঠিক আছে, প্রবলেম নাই। এই শব্দগুলো আধুনিক বাংলা বিধান অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী ডেফিনেটলি রস্যকার দিয়ে শুরু হবে, রস্যকার দিয়ে শুরু হবে। সূত্র হচ্ছে আধুনিক বাংলা অভিধান, আধুনিক বানানো অভিধান, যেটা আধুনিক বাংলা অভিধান, বানানো অভিধান, যতগুলো অভিধান আছে মোটামুটি বাংলা একাডেমির, তাই সবগুলোতে এটা অবশ্যই রস্যকার দিয়ে শুরু হবে। এবার আসেন কেন রস্যকার দিয়ে শুরু হবে, রাইট? মজার বিষয় হচ্ছে এখানে যে কটা শব্দ লিখেছি প্রত্যেকটা হচ্ছে বাংলা শব্দ। কি শব্দ? বাংলা শব্দ। মনে রাখবেন যে অতৎসম শব্দ মানে হচ্ছে তৎসম মানে তৎসম, আর অতৎসম শব্দ মানে হচ্ছে অর্ধতৎসম, তদ্ভব বা বাংলা, দেশি বিদেশি যা আছে সব শব্দতে আমরা কখনোই ম্যাক্সিমাম ক্ষেত্রে কখনো বলবো না, সাধারণত দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, তারপর হচ্ছে দীর্ঘ ই, দীর্ঘ উ, রি, রিকার, হ্যাঁ, তারপর হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য ন, তারপর হচ্ছে ক্ষীয় বর্ণ বা ক্ষীয় বর্ণ আমরা না ইনক্লুড করি, মোটামুটি এগুলো অ্যাটাচ করতে হয় না, মানে এগুলো যুক্ত করা যাবে না বা এগুলো দেওয়া যাবে না। তাহলে যেহেতু এই শব্দগুলো বাংলা, সেহেতু আমি অবশ্যই দীর্ঘ ইউজ করতে পারবো না, এই কারণে সবগুলোকে রস্যকার। এই শব্দগুলোর যেগুলো তৎসম রূপ, আমি একটা দেখাচ্ছি আপনাকে, 19 দেখাচ্ছি। এই শব্দটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে 19 থেকে। কি আসছে? 19 থেকে আসছে। এই 19 শব্দটা হচ্ছে তৎসম, এই কারণে এই 19 শব্দে কি আসছে বলেন তো? এই 19 শব্দে আসছে আমাদের দীর্ঘকার আসছে তৎসম হওয়ার কারণে। আর এরই বাংলা ফর্ম হচ্ছে 19, এরই বাংলা ফর্ম 19, তাই সেটা দীর্ঘকারটা পরিবর্তন হয়ে গিয়ে রস্যকারের রূপ নিয়েছে। তাহলে আপনারা এত ব্যাখ্যা জানার দরকার নেই, মনে রাখবেন এই যে যেগুলো আমি পড়াচ্ছি গণনা বা পরিমাণবাচক, এগুলো গণনা পরিমাণবাচক বলা হয়, এইগুলো সবগুলো হচ্ছে রস্যকার দিয়ে। আর এই যে যেগুলো তৎসম ফর্ম 29 29 69, হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে ক্রমবাচক বা হচ্ছে পরিমাণবাচক, এই শব্দগুলো হচ্ছে পূরণবাচক, নট পরিমাণ, পূরণবাচক। ক্রমবাচক বা পূরণবাচক এগুলো সব দীর্ঘকার দিয়ে হবে। সহজ কথায় এই শব্দটা হচ্ছে রস্যকার দিয়ে শুরু হবে, রাইট? আমরা এই নিয়মটা শেষ করে এবার পরবর্তী নিয়ম যাব। পরবর্তী নিয়ম হচ্ছে এটাও একটা ইম্পর্টেন্ট নিয়ম। আমি
আচ্ছা আমি এটা দিই আপনাদেরকে, আপনারা বলেন কোনটা শুদ্ধ। মনক্ষুণ্ণ, তারপর হচ্ছে মনক্ষুণ্ণ লিখছি কি, হ্যাঁ এভাবে। তারপর হচ্ছে গলাধকরণ, গলাধকরণ। তারপর হচ্ছে অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা। তারপর হচ্ছে ইত পূর্বে। বলেন এই চারটার মধ্যে ভুল কোনটা, প্লিজ, সঠিক না। এই চারটার মধ্যে কিগুলো ভুল নির্ণয় করেন, ভুল ভুল কোনটা, এই চারটার মধ্যে ভুল কোনটা। 1 2 3 4 সবাই একটু লিখেন, আমি দেখি। হ্যাঁ, এই চারটার মধ্যে ভুল কোনটা, আপনার চোখে কোনটা ভুল মনে হচ্ছে? সবাই একটু লিখেন, আমি একটু দেখছি, ঠিক আছে? সবাই একটু লিখেন। আসলে অনলাইনে ক্লাস নিতে গিয়ে যেটা হয়, আমি আমার একটা যে স্পিকার আমি ইউজ করি, এটাতে আমি শুনতে পাই কে কী বলছে, এবং মোটামুটি একটা বোর্ড মার্কারে ক্লাস নিলে যা হয় সেটার ফিলিংস চলে আসে। কিন্তু ওই অনলাইনে ক্লাস, মানে আপনাদের এই যে লাইভ ক্লাস, এখানে তো আমি আপনার ভাষা আমি শুনতে পাচ্ছি না, পড়তে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার ভাষা আপনি শুনতে পাচ্ছেন। এটা আদৌ কীভাবে শুনছেন, ভাষাটা বা ভয়েসটা ঠিকমতো পাচ্ছেন কিনা আমি এটাও কনফার্ম করতে পারছি না। তো যাই হোক, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমি চেষ্টা করছি আপনার যেন, আমি আর বেশিক্ষণ নাই, 10 15 মিনিট আছি, যেন সেই সময়টা খুবই একদম আপনার ভ্যালুয়েবল টাইম স্পেন্ড হয়। তো চেষ্টা করছি, চলুন আমরা শুরু করি। তো আপনারা একটু সময় দেন আমাকে, আমি একটু জাস্ট সবাই উত্তর করছেন দেখতে পাচ্ছি, অনেকে অনেক লিখছেন, বলছেন ভালো। আর বানানের নিয়মগুলো আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন, যে আপনারা কি নিয়ম বুঝতে পারছেন প্লিজ। দেখেন আমি কষ্ট করে সময় নিয়ে আপনাদেরকে পড়াচ্ছি বা বোঝাচ্ছি, চেষ্টা করছি আপনাদেরকে একটু ইমপ্রুভ করার জন্য। তো আপনারা প্লিজ আমাকে একটু লিখেন যে আসলে সবগুলো নিয়ম বুঝতে পারছেন কিনা, বা কোনটাতে আপনার সমস্যা হচ্ছে, মানে বলেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার রিপ্লাই দেওয়ার জন্য, কিংবা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আচ্ছা, লিখছেন সবাই? 49-এ চন্দ্রবিন্দু হবে না? না ভাই, 49 চন্দ্রবিন্দু হবে না। ইতপূর্বে, ঠিক আছে। গরু বানটা নিয়ে একটু বলবেন। গরু বানটা, এটা দ্বিমত আছে আমার কাছে। গয়াকার গো এটাই শুদ্ধ মনে হয়, এবং এটাই আমার কাছে প্রমিত মনে হয়। আর আসলে আমরা চেষ্টা করছি যে আমরা বিসিএস বা জবের ক্ষেত্রে যে সকল শব্দগুলো আসে, বানানগুলো, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। দেখেন, আপনি বিভিন্ন বইয়ে কিংবা বিভিন্ন জায়গায় আপনি শুনে থাকবেন দেশ, জাতি, ভাষা, লেখক, এইগুলো বানান নিয়েই পড়ে থাকে, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো নিয়েই পড়ে থাকে, বা এগুলোই পড়ানো হয় কিংবা আপনি পড়েন। বাট আমি চেষ্টা করছি যে যেই বানানের নিয়মগুলো আপনি সাধারণত বই পাবেন না, কিংবা আপনি হয়তো বা ওইভাবে সন্তুষ্টজনকভাবে আপনি, মানে এক কথায় সন্তুষ্টভাবে পাবেন না। তো সেগুলো আমি চেষ্টা করছি যে কীভাবে কঠিন কঠিন বানানগুলো বিভিন্ন নিয়ম দিয়ে কীভাবে পড়ানো যায়। এখানে আমাদের এই বানানটা হচ্ছে শুদ্ধ, এই বানানটা শুদ্ধ, এই বানানটা হচ্ছে শুদ্ধ। ভুল হচ্ছে এই বানানটা। কেন ভুল হচ্ছে ভাই? আচ্ছা, সঠিকটা আমি বলছি। আপনারা লিখে রাখেন সন্ধিবদ্ধ, লিখেন সন্ধিবদ্ধ পদের দ্বিতীয় পদের প্রথম বর্ণ। লিখেন, আমি একটু লেখা খারাপ, আমার খুব ভালো লেখা না, আপনি একটু কষ্ট করে লিখেন সন্ধিবদ্ধ পদের দ্বিতীয় পদের প্রথম বর্ণ যদি যদি ক ক খ, লিখেন ক খ, ক্ষীয় বর্ণ, দন্ত স, তালব্য স, এবং হচ্ছে 2 4, এবং প ফ, 1 2 3 4 5 6 7টা। তাহলে আমি আবার বলছি, খেয়াল করেন, ক খ ক্ষীয় বর্ণ আমি একবার লিখি, তারপর হচ্ছে প ফ, তালব্য স, দন্ত স, অর্থাৎ এই 7টা বর্ণ থাকলে তার পূর্বে বিসর্গ হবে বা লোপ পাবে না। যারা সন্ধি মিলন পড়েন
কেউ সন্ধি বিচ্ছেদ পড়েন, যে যেটা পড়েন, বিচ্ছেদের ক্ষেত্রে আগে দিয়ে দিবেন, মানে উঠবে না। আর যারা মানে এক কথায় যে যেভাবে পড়েন ভাই আপনি বুঝলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিয়মটা আমি আবার বলছি। নিয়মটা হচ্ছে মনে রাখবেন, সন্ধিবদ্ধ শব্দ, অবশ্যই সন্ধিবদ্ধ শব্দের দ্বিতীয় পদ মানে ভাঙ্গার পরের পদ, ভাঙার পরের পরে যদি প্রথম বর্ণটা এই 7টা বর্ণের যে কোনো একটি হয় তাহলে আমরা বিসর্গ রাখবো, অন্যথায় আমরা রাখবো না। তাহলে আমরা একটু আসি, আমরা প্রথমে দেখব যে আমরা এই যে মনক্ষুণ্ণ দেখি। দেখেন এই মনক্ষুণ্ণ শব্দটা যদি আমরা একটু ভাঙি, সন্ধি করি, আপনাকে আমি একটু প্রথমে ভেঙে দেখাই, পরবর্তী সময় ভাঙা লাগবে না, আপনি অটোমেটিক পারবেন। হ্যাঁ, আমি প্রথমে একটু ভেঙে দেখাই, তাহলে পরিপূর্ণতা আসবে। মনক্ষুণ্ণ, খেয়াল করেন, মন বিসর্গ যোগ হচ্ছে, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, মানে সন্ধি বিচ্ছেদ। এখন দেখেন এই সন্ধিটার মিলন করছে আমরা, এটা করছে, রাইট? মানে এটা এটা সন্ধিবদ্ধ পদ, আর এটা হচ্ছে বিচ্ছেদ পদ, বিচ্ছেদ পদ দুটা। এখন দ্বিতীয় পদের মানে এই পদটা প্রথম বর্ণ মানে হচ্ছে, এই প্রথম বর্ণ হচ্ছে কোনটা বলেন তো? এই প্রথম বর্ণ হচ্ছে ক্ষীয় বর্ণ। প্রথম বর্ণ যদি ক খ ক্ষীয় বর্ণ, ক খ তালব্য দন্ত স হয়, তাহলে ঠিক তার পূর্বের যে বিসর্গটা থাকবে সেটা লোপ পাবে না। কিংবা আপনি যদি এখানে আসেন, তাহলে মনে রাখবেন এখানে আছে ক্ষীয় বর্ণ, একটা কি হবে? বিসর্গ হবে, শেষ। গলদকরণ, এটা শুদ্ধ না ভুল? তাহলে আমরা ভাঙ্গা নিয়মে করলে কি হবে? আমি প্রথম ভাঙ্গা নিয়ম দেখা আপনাকে একটু স্মার্ট করে দিই। গলাদ যোগ হচ্ছে করণ, এটা বিচ্ছেদ। তাহলে বিচ্ছেদের দ্বিতীয় শব্দ এটা করণ। তাহলে করণের প্রথম বর্ণ কি আছে? ক আছে। দেখেন এই ক আছে না নাই? আছে। তাহলে অবশ্যই এখানে কি হবে বলেন তো? বিসর্গ থাকবে, বা এই বিসর্গটা লোপ পাবে না। দেখেন এই ক আছে, বিসর্গ আছে। আবার দেখেন সত্তা, আর আর ভাঙবো না, ডিরেক্ট দেখেই বলে দিব, হবে না, হবে না, দন্ত স আছে, তাহলে বিসর্গ অবশ্যই হবে। আচ্ছা, তাহলে শুদ্ধ। তাহলে মনক্ষুণ্ণ ক্ষীয় বর্ণ আছে তাই বিসর্গ, গলদকরণ ক আছে তাই বিসর্গ, অন্তঃসত্ত্বা দন্ত স আছে তাই বিসর্গ। আমরা অনেক লিখি দুঃখ, লিখি না দুঃখ? দেখেন এই দেখেন দুঃখ, এই দেখেন ভাঙলে কি হবে? দু বিসর্গ যোগ খ, এই দেখেন খ আছে, এই দেখেন খ, তাই বিসর্গ হয়েছে। এবার আসেন ইত পূর্বে এই শব্দটা কেন আমরা ভুল বলছি? অনেকে মুখস্থ দিয়ে বলেন, আসলে দেখেন আমরা একটু ব্যাকরণিকভাবে বিশ্লেষণ করি। দেখেন অ্যাকচুয়ালি ইত পূর্বটা হচ্ছে এরকম, ইত বিসর্গ যোগ হচ্ছে পূর্বে, এটা হচ্ছে বিচ্ছেদ। এই বিচ্ছেদটা যখন অ্যাটাচমেন্ট করব তখন আদৌ কি এই তয়কার হয়ে যাবে এটা, নাকি বিসর্গ থেকে যাবে? তা আমি বলেছি দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ যদি এই 7টা ক খ ক্ষীয় বর্ণ প ফ তালব্য শ দন্ত স হয়, তাহলে তার পূর্বের পটা মানে পূর্বের মানে যদি এগুলো থাকে 7টা, তাহলে তার পূর্বে অবশ্যই বিসর্গ থেকে যাবে। তার মানে কি বিসর্গ হবে? এই হচ্ছে ইত যোগ হচ্ছে মানে বাকি হচ্ছে পূর্বে, এই ইত পূর্বে। দেখেন হয়ে গেল ইত পূর্বে, এই কারণে এটা হচ্ছে ভুল। তাহলে ইত পূর্বে কেন হচ্ছে? প আছে তাই বিসর্গ দিচ্ছি আমরা। বুঝতে পারছেন? প্লিজ একটু লিখবেন যে এই রুলসটা আপনাদের আসলে আয়ত্ত হলো কিনা, বুঝতে পারছেন কিনা, প্লিজ আমাকে একটু জানাবেন। আমি আসলে সবাইকে দেখতে একই কথা বারবার বলছি, প্লিজ আপনারা একটু আমাকে একটু লিখবেন যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। একদিন বলেছেন জাহিদ হাসান পাগল পাগলের সুন্দর সুন্দরী ব্যবহার একটু বুঝে দেন, এটা আমি গ্রুপে আমি পোস্ট করেছি খুব সুন্দর করে, আপনি ওইখান থেকে পড়ে নেবেন। আজকে এটার ক্লাস না, আমি তো বানান নিয়ে আজকে শেষ করতে পারছি, বানান তো প্রচুর, আমার বানান শেষ করতে প্রায় 6 ঘন্টা সময় লাগে, প্রায় 6 ঘন্টা সময় লাগে বানান পড়াতে। সবগুলো গুরুত্বপূর্ণ, একটা বাজে নিয়ম না, সবগুলো ইনফরমেটিভ নিয়ম। তো আজকে আমি চেষ্টা করছি কীভাবে 3-4টা নিয়ম, ভালো ভালো নিয়ম পড়ানো যায় আপনাদেরকে। তো প্লিজ একটু লিখবেন। আপনার বইটা বাজারে কি আসেনি? ভাই আসলে কাজ করছি, এই মাসের শেষের দিক দিয়ে আসতে পারে ইনশাল্লাহ, অথবা সামনের মাসের শুরুতেই পেয়ে যাবেন, একদম টু বি অনেস্ট পেয়ে যাবেন। আমি একদম আমার বিজনেস পারপাসে বলি, দেখেন ভাই অ্যাডমিশন শুরু হয়েছে, বইটি যদি না নিয়ে আসতে পারি অ্যাডমিশন স্টুডেন্টরা কিন্তু বই কিনবে না, অন্য বই কিনছে, অনেকে কিনে ফেলেছে, অনেকে পড়ছে, আমার বইটা তারা পাচ্ছে না বা পৌঁছাচ্ছে না তাদের কাছে। আবার বিসিএসের একটা সময় চলে আসছে, হ্যাঁ, তো সব মিলিয়ে কিন্তু একটা এনভায়রনমেন্ট লাগে। তো আমার এনভায়রনমেন্টটা হচ্ছে এখন এনভায়রনমেন্ট, ইনশাল্লাহ আমি চেষ্টা করছি এই মাসের শেষের দিকে, আশা করছি যে চলে আসবে বা প্রেসে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ধরনের আমরা আর কিছু শব্দ আছে, আপনাকে আমি একটু পড়ে পড়ে শোনাই। যেমন দেখেন আমরা বলি যে অনেক সময় আচ্ছা শিরোপীড়া, অনেকে বলে দেখেন অধপতন, আমরা একটু বলি প্লিজ। দেখেন অধপতন, ওই অধপতন শব্দে অবশ্যই কি হবে? বিসর্গ হবে। দেখেন এই যে ক আছে, অনেক সময় আমরা শিরোপীড়া বলি না, আমরা শিরোপীড়া, দেখেন এই দেখেন ক আছে। মনোকষ্ট, পরীক্ষা আসছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, মনোকষ্ট খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে। দেখেন ক আছে, বিসর্গ আছে। তাহলে আমরা এই ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি, আশা করি নিয়মটা আপনারা এটা আয়ত্ত করে নেবেন। আমার গ্রুপে পোস্ট করা আছে, আই থিঙ্ক সেখান থেকে পড়ে নেবেন। তো আপনারা আমাকে একটু কনফার্ম করবেন যে আজকে কি আমরা আর কোনো নিয়ম পড়বো নাকি এখানে শেষ করে দেবো। আমি লাস্ট একটা নিয়ম পড়াতে চাচ্ছি, আপনারা কি পড়বেন? একটু হ্যাঁ বা না লিখবেন, হয়তো 10 মিনিট সময় লাগবে, আপনারা একটু হ্যাঁ বা না লিখবেন যে আমি কি ক্লাস কি কন্টিনিউ করবো নাকি শেষ করে দেবো, প্লিজ।
আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম পড়াতে চাচ্ছিলাম আমি, আপনারা একটু কাইন্ডলি জানান যে আপনারা কি কন্টিনিউ করবো ক্লাস নাকি আমি শেষ করে দেবো এখানে, প্লিজ কাইন্ডলি একটু জানাবেন। আসলে একটা বিষয় বলি আপনাদেরকে, আমি আসলে কি বলে অনেকেই কমেন্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি সবার কমেন্ট পড়তে পারছি না, কারণ সময় স্বল্পতার কারণে। আমি চাচ্ছি একটু আমার যে পড়াগুলো বা আপনাদের জন্য যেগুলো খুব ইনফরমেটিভ, সেই তথ্যগুলো কীভাবে আপনাদেরকে আমি একটু আপনাদের কীভাবে ডিপলি দিতে পারি, সেটার জন্য আমি কাজ করছি। তো আর ব্যাংকের জন্য ব্যাকরণ অনেক নিট কনফিউশন ক্লিয়ার করার জন্য, হ্যাঁ অবশ্যই ভাই। আচ্ছা, আরও পড়তে চাই, ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনার আর কয়েকটা নিয়ম পড়াতে। চলুন আমরা একটা নিয়ম পড়ি, খুবই ইম্পর্টেন্ট নিয়মটা হচ্ছে আমরা দেখেন, সেটা হচ্ছে লিখেন অঞ্জলি, আবলি, ইক, আলী, এই প্রত্যয়গুলো যুক্ত হলে অবশ্যই কি হবে বলেন তো, রস্যিকার হবে। তাহলে এখানে দেখেন কোনো শব্দের শেষে যদি অঞ্জলি কিংবা আবলি কিংবা ইক কিংবা আলী থাকে, তাহলে অবশ্যই কি হবে, রস্যিকার হবে সেটা। তাহলে আমি ধরুন বললাম, প্লিজ বানানটা এটা খুব ইম্পর্টেন্ট, আমি বললাম জলাঞ্জলি, কি বলেছি, জলাঞ্জলি, দেখেন এই যে শেষে দেন অঞ্জলি, রস্যিকার আছে। শ্রদ্ধাঞ্জলি, পরীক্ষা অনেকবার আসছে, আগে অনেক বানানটা দেখতে পেতাম যে বানানটা ভুল থাকতো, এখন অনেকটা শুদ্ধ হয়ে গেছে। শ্রদ্ধাঞ্জলি, দেখেন শ্রদ্ধাঞ্জলি, রস্যিকার। প্রেমাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, হ্যাঁ, তারপর হচ্ছে পতঞ্জলি, অনেক অঞ্জলি আছে, সবগুলো কি হবে, রস্যিকার। আবলি, মনে রাখবেন এই অঞ্জলি, এই ইক এবং এই আলী সবগুলো প্রত্যয়, কিন্তু এই আবলি কোনো প্রত্যয় না, আবলি হচ্ছে একটা বচনবোধক শব্দ। আবলি হচ্ছে কি, বহুবচন বোধক শব্দ, একটা বহুবচন করে ফেলা আবলি। আমি ধর বললাম কার্যাবলী, প্লিজ কার্যাবলী খেয়াল করেন, বানানটা ইম্পর্টেন্ট, কার্যাবলী, দেখেন রস্যিকার হয়েছে। রচনা বলি, আমরা অনেকে সাহিত্য পড়ি, উমুকের রচনা বলি, দেখেন দীর্ঘকার দেওয়া থাকে, ভুল, রচনা বলি কি হবে, রস্যিকার হবে। তথ্যাবলী, পুস্তকাবলী, কবিতা বলি, অনেকগুলো আছে, এটা মোটামুটি তেমন ইম্পর্টেন্ট না। ইক, এটা অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই ইক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্লিজ এই নিয়মটা পড়ার জন্য আমি আপনাদেরকে আরো 3টা নিয়ম একই রকম শিখাই ফেললাম। এই ইক প্রত্যয় নিয়মটা খুব ইম্পর্টেন্ট, দেখেন। আচ্ছা, আপনারা ধরেন আমি লিখলাম যে অনুষঙ্গ, কি লিখেছি, অনুষঙ্গ, এর সাথে আমরা ইক যুক্ত করব, তাহলে হয়ে যাবে কি দেখেন তো, আনুষঙ্গিক, কি হয়ে যাবে, আনুষঙ্গিক। আচ্ছা, এখন প্রশ্ন যে ভাই ছিল হচ্ছে অ, হয়ে গেল আ কেন? আমরা একটু আগে যখন জ এবং জফলার নিয়ম পড়াই, তখন কিন্তু আমরা বলেছিলাম যে ইক প্রত্যয় যুক্ত হলে জ বা জফলা যুক্ত হলে আদেশের বৃদ্ধি পায়। ঠিক তেমনি ওই টাইপেরই আর একটা প্রত্যয় হচ্ছে ইক প্রত্যয়, এই প্রত্যয়টাও যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। তাহলে ওই যে নিয়মটা লিখাই দিয়েছিলাম যে অ থাকলে আ হবে, রস্যু দীর্ঘ থাকলে হচ্ছে এ বা ওই হবে, রস্যু দীর্ঘ থাকলে হচ্ছে কি হবে, ও বা ও, অর বা আর মতো উচ্চারণ হলে কি হবে, রি বা রিকার, মনে আছে? ওই নিয়মটা খেয়াল করবেন এখন আবার। তাহলে এই অনুষঙ্গটা হয়ে গেল কি, আনুষঙ্গিক, আর এই দেখেন রস্যিকার হয়ে গেল। আচ্ছা, আমরা অনেক সময় বলি যে আনুষ্ঠানিক বা আভ্যন্তরিক। আচ্ছা, এই আভ্যন্তরিক শব্দটা দেখেন প্লিজ, মূল শব্দ হচ্ছে অভ্যন্তর, কি বললাম, অভ্যন্তর, এর সাথে যুক্ত করলাম হচ্ছে ইক। এটা আবার সংস্কৃত এরকম ভাবে বলা হয়, মনে রাখবেন দুইটাই শুদ্ধ, এটা সংস্কৃত, এটা বাংলা, ঠিক আছে? তাহলে এইটা যুক্ত করলে কি যাবে, অ আছে রেখে দিলাম, অভ্যন্তর আছে দিয়ে দিলাম, রিক আছে দিয়ে দিলাম, অভ্যন্তরিক। তাহলে এই যে অভ্যন্তরিক যুক্ত করছেন ভাই, ছিল অ মূল শব্দে, তাহলে আ করবেন না, এই হচ্ছে আভ্যন্তরিক। তাহলে আরেকটা দেখেন খেয়াল করে, আমি যখন বললাম ভূগোল, এই ভৌগোলিক কতবার পরীক্ষা আসছে মনে আছে? তাহলে খেয়াল করে দেখেন, ভৌগোলিক, তাহলে দীর্ঘকার আছে, তাহলে আমরা পড়েছিলাম কি, রস্যই দীর্ঘই এ ওই, রস্যু দীর্ঘ ও ও, তাহলে দীর্ঘ আছে, তাহলে হয় ও না হয় ও, আমরা জানি ভৌগোলিক বানানটা ও হয়, এই দেখেন ভৌগোলিক, এ হচ্ছে ভৌগোলিক। তাহলে আপনাদেরকে আমি একটা কুইজ দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, এটা কখনোই বানান শুদ্ধিকরণ আসে নাই আমাদের এই যাবত পরীক্ষায়, তবে এটা নিয়ে আমাদের অনলাইনে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে, অনেক অনলাইনে খুবই এটা পপুলার বানান, মানে এটা নিয়ে অনেক কাজ হয়েছে, বা আমরা অনেক মজা না, অনেকই নতুন করে আমরা শিখেছি। তো এই বানানটা রিসেন্টলি যে কোনো পরীক্ষা হলে আমি টার্গেট করেছিলাম যে 19 কিংবা 20-এর মধ্যে আসবে, কিন্তু 19-এ করোনার কারণে তো আসলে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে। তো আশা করছি 20 সালের মধ্যে যে কোনো পরীক্ষা আপনি এটা পাবেন, মানে আমি বলছি না আসবেই, প্রেডিক্ট করছি, ঠিক আছে? সেটা হচ্ছে আপনারা বলবেন
কোনটা শুদ্ধ, ব্যবহারিক বানানে কোনটা শুদ্ধ? বলেন 1 নাকি 2? প্লিজ, খুব ইম্পর্টেন্ট, মানে এটা কখনোই পরীক্ষা আসে নাই কিন্তু সম্ভাব্য ইম্পর্টেন্ট। আপনারা কাইন্ডলি একটু সবাই বলেন কোনটা শুদ্ধ। সবাই একটু লিখবেন, সবাই একটু লিখবেন কোনটা শুদ্ধ প্লিজ। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা শুনতে পাচ্ছেন, একটু উত্তর করেন সবাই। আপনারা উত্তর করেন। শাওন ভাই কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আমাদের সাথে শাওন ভাই আছেন বা ছিলেন। উনি হচ্ছেন আমার গুরু মানুষ। আমার কাছে অনেক লাইফে হেল্প পেয়েছি। স্যারের জন্য অনেক অনেক শুভকামনা। আমি ভাই বলে ডাকি কারণ ভাইয়ের সাথে আমার অ্যাডমিশনের পরিচয়। তো ভাই হচ্ছে অনেক ভালো পড়াই। ইনশাল্লাহ দোয়া করবেন যেন ভাইয়ের মতো বা ভাইকে অনুকরণ করে আমিও ভালো মতো পড়াতে পারি আপনাদেরকে। ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, দেখেন ব্যবহারিক আর একটা হচ্ছে ব্যবহারিক, কোনটা শুদ্ধ, রাইট? এই ব্যবহারিক আর একটা হচ্ছে ব্যবহারিক, এই দুটার মধ্যে আমরা ম্যাক্সিমাম সব জায়গাতেই আমরা দেখতে পাই হচ্ছে এই ব্যবহারিক বানানটা, রাইট? ইভেন আপনি এখনো হয়তো কোথাও না কোথাও দেখছেন। ইভেন আচ্ছা না বলি, দেখেন এই যে ব্যবহারিক বা ব্যবহারিক জফলা শুধু আকার নেই, এটা হচ্ছে ভুল বানান। আপনি হয়তো পড়েছেন বা আমি পড়েছি, সেটা ভুলভাবে পড়েছি। বর্তমান সময় আমরা নিয়ম দিয়ে দেখেন এটা অবশ্যই আকার হবে। কেন আকার হবে আমি এখানে লিখছি, জায়গা নাই তাই। দেখেন ব্যবহার, মূল শব্দ কি বলেন তো? ব্যবহার যোগ হচ্ছে ইক বা সংস্কৃত ইক, তাহলে হবে কি দেখেন তো? আমি যা আছে রেখে দিলাম, যা আছে আমি রেখে দিলাম। তাহলে এই যে ইক যুক্ত করেছেন আদেশের বৃদ্ধি হবে, তাহলে বয়স জফলা কেউ নাই, তার মানে কি আছে? অ আছে। তাহলে অটা নিয়ম কি আ হয়ে যায়, আদিস্বরের নিয়ম, তাহলে ব্যয় হয়ে যাবে বয়স ফল আকার। এই হচ্ছে ব্যবহারিক, 100% শুদ্ধ। এটা একদম আধুনিক বাংলা বিধান আছে, যে কোনো বাংলা বিধান আছে, এটা একদম শুদ্ধ। বানানটা খুবই আলোচিত বানান, মনে রাখবেন। তাহলে আমরা এইভাবে আরো এখানে অনেক শব্দ আছে, সবগুলো আমরা শেষ করব বা ইনশাল্লাহ পারবো। আপনাদেরকে আমি একটু অতিরিক্ত তথ্য দিই। গত বছর 2019 সালের ডিসেম্বরের মাসে একটা বাংলাদেশ ব্যাংকের একটা পোস্টে কি বলে পরীক্ষা হয়েছিল। সেখানে একটা কোশ্চিন ছিল, আপনাদের একটু বলে শোনাই, যে সাংস্কৃতিক শব্দের ইক প্রত্যয়টির ব্যাকরণিক চিহ্ন কি? সাংস্কৃতিক শব্দের, দেখেন সাংস্কৃতিক শব্দের ইক প্রত্যয়ের ব্যাকরণিক চিহ্ন কি? তো ব্যাকরণিক চিহ্ন কি, এর অপশন ছিল হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ কি বিশেষ্য, মানে হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ অথবা ভার্বাল নাউন, যে কোনো একটা। এই চারটা অপশন ছিল। আপনারা বলেন যে সাংস্কৃতিক শব্দের ইক প্রত্যয়টি ব্যাকরণিক চিহ্ন কি বা ব্যাকরণিক নাম কি? ইক প্রত্যয়ের নাউন মানে বিশেষ্য, বিশেষণ বা ক্রিয়া বিশেষ্য নাকি ক্রিয়া, বলুন এটার নাম কি? একটু দেখেন তো চেষ্টা করে। একদম সিম্পল একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা আপনি না জানার কারণে উত্তর করতে পারেন নাই, বা খুব অনেক বড় একটা নতুন মনে হয়েছিল আপনার কাছে, মানে পারেন নাই। কিন্তু এই প্রশ্নটা আপনি কিন্তু খুব সহজেই কিন্তু একদম ইজি কোশ্চেন, আজকে থেকে আপনি জীবনে ভুল করবেন না। আর এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক আসছে, অনেক অনেক ভার্সিটি পরীক্ষা আসছে, তারপর হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসছে, ব্যাংকের পরীক্ষা তো খুবই খুব ইম্পর্টেন্ট, ব্যাংকের পরীক্ষা আসছে। আপনারা বলেন যে এই প্রত্যেকটি ব্যাকরণিক চিহ্ন কি? প্লিজ নাম বলেন সবাই। আমি আপনাদেরকে একটু ছোট করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা হয় অ্যাডজেক্টিভ আর না হয় বিশেষ্য, মানে বিশেষ্য অথবা বিশেষণ, দুইটার মধ্যে যে কোনো একটা হবে। বলেন বিশেষ্য নাকি বিশেষণ? ছোট করে দিলাম, যান ছোট করে দিলাম। সবাই লিখেন। আমরা আর হয়তো ক্লাস বেশিক্ষণ নিচ্ছি না, হয়তো আর 5-7 মিনিট 10 মিনিট নিচ্ছি, শেষ করে দিচ্ছি। 10 মিনিট না, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। আপনারা সবাই সময় দিয়েছেন, আশা করি আপনাদের সময়টা মূল্যবান করতে পেরেছি। আসলে ভাই আমি আপনাদের মতোই একজন, আমি একটু বাংলা পড়াশোনা করি, তাই হয়তো বা সেগুলো আমি খুব সহজভাবে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সুবিধার্থে বা আমার ভালো লাগার থেকে আমি যেন আরও বেশি স্টাডি করতে পারি এবং সেই স্টাডিগুলো যেন আপনাদেরকে শেয়ার করতে পারি, এবং আপনারা যেন সবসময় সহজভাবে কীভাবে আপনাদের বোঝানো যায়, কীভাবে উপস্থাপন করা যায়, সেগুলো যেন আমি পারি, দোয়া করবেন। তো অনেকে বলছেন বিশেষণ, গুড, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। মনে রাখবেন আজকে থেকে হৃদয়ের কান দিয়ে মনে রাখবেন, এই ইক প্রত্যয় যুক্ত হলে রস্বীকার হয়, 1 নাম্বার। ইক প্রত্যয় যুক্ত হলে
আদিস্বর বৃদ্ধি পায়। যেমন দেখেন, এই যে দেখেন ইক ব্যয়, অ ছিল আ হয়ে গেছে, দেখেন অনুষঙ্গ আনুষঙ্গিক হয়ে গেছে। 3 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, ইক প্রত্যয় যুক্ত হলে সেই শব্দটি 100% অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে ইক প্রত্যয় যুক্ত সকল শব্দই কি বলেন তো? অ্যাডজেক্টিভ। তাহলে ইকের কাজ কি? বিশেষণ করে ফেলা। তাহলে এখন যদি আপনার এই টাইপের কোশ্চেন দেওয়া হয়, আপনি পারবেন না? একদম ইজি। ইক যুক্ত হয়েছে তার মানে সেটা অ্যাডজেক্টিভ বোঝাইছে, ইক যুক্ত হয়েছে তার মানে কি? সেই শব্দটা হচ্ছে বিশেষণ। তাহলে এই ইক প্রত্যয়ের ব্যাকরণিক নাম কি বা চিহ্ন কি? ডেফিনেটলি এটা বিশেষণ হবে। তাহলে এই কোশ্চেনটা কি ঘুরায় যদি আসে ভাবে প্রত্যয় থেকে যে জফলা প্রত্যয় দিল একটা, জফলা বা জ প্রত্যয়টির ব্যাকরণিক নাম কি? তাহলে উত্তর কি হবে? বিশেষ্য। কারণ আমরা মনে রেখেছিলাম প্রথমেই যে কোনো বিশেষণ শব্দকে বিশেষ্য পরিণত করতে হলে সাধারণত তয় আকার বা বা জফলা প্রত্যয় যুক্ত করতে হয়, তাহলে সেটা বিশেষ্য হয়ে যায়। তাহলে মনে রাখবো তয় আকার, তয় বা জফলা এগুলো হচ্ছে বিশেষ্য বোধক চিহ্ন, মানে এগুলো বিশেষ্য করে, যুক্ত হলো করে, এমনি করে। ঠিক তেমনি এটা কি ইক, এটা যুক্ত করলে অ্যাডজেক্টিভ করে, এমনি অ্যাডজেক্টিভ করে। মনে থাকবে? আচ্ছা, ওকে। তাহলে আমাদের মোটামুটি এবার আলি প্রত্যয় আসেন, ছোট্ট একটা বিষয় বলে দিচ্ছে আলি প্রত্যয় নিয়ে। আলি প্রত্যয় মনে রাখবেন, আলি প্রত্যয় যুক্ত হলে রস্যিকার হবে। খেয়াল করেন, সোনালি, এই দেখেন সোনালি, তাহলে অবশ্যই রস্যিকার হবে। এবার আসেন রূপালি। রূপালি বানানটা কোনটা শুদ্ধ আপনারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। রূপালি বানানটা কোনটা শুদ্ধ প্লিজ জানান। 1 নাম্বার না 2 নাম্বার? মানে একটা রস্যকার দিয়েছি আর একটা দীর্ঘকার দিয়েছি, বলেন রূপালি বানান কোনটা শুদ্ধ? 1 না 2? একটা তো রস্যকার, একটা দীর্ঘকার। প্লিজ সবাই উত্তর করেন, খুব ইম্পর্টেন্ট, এটা বানানোর জন্য আসতে পারে। ধন্যবাদ স্যার, ফরিদপুর থেকে রুবেল খান, আপনাকে ধন্যবাদ। অবনী সিদ্দিকা, থ্যাংক ইউ স্যার। সিফাত, কি ভাই ভালো আছিস ভাই? তোদেরকে অনেকদিন পর দেখছি ভাই, তোদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রয়েছে আমার। শাহরিয়ার নেক্সট বাংলা স্টার হওয়ার সম্ভাবনা আছে। জাকারিয়া আল মামুন, ধন্যবাদ ভাই, আপনি উত্তর 2 দিয়েছেন। বুলবুল আক্তার সেতু, তিনি বলছেন 2টাই উত্তর হবে। শামীম মিয়া বলছেন, শামীম ভাই আপনি গ্রুপে রেগুলার, খুব আপনি অ্যাক্টিভিটিস ভালো, কন্টিনিউ করেন, প্রবলেম হলে সলভ করে নেবেন। ভাই দিন শেষে যাই করেন না কেন একটা জব পাইতে হবে ভাই, ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্ট কি? জব পাইতে হবে। তো সুতরাং আমরা অনলাইন অফলাইন যাই করি না কেন, দিন শেষে যেন আপনার জবটা থাকে বা জবটা যেন হয়, আমারও যেন হয়, দোয়া করবেন। অনেকে 2, অনেকে 1। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন প্লিজ, দেখেন আমার ক্লাসগুলো একটু এলাবোরেট হয়ে যায়, কারণ কেন বলি ভাই, আমি ডিপলি পড়াতে পছন্দ করি সবসময়। এখানে রূপালী বানান রস্যিকার হয়েছে, আলী আছে বলে প্রত্যয় আছে। আচ্ছা, এখন রস্যবান দীর্ঘকার, দেখেন এই রূপালী শব্দটা ভাই রূপা থেকে আসছে, বাংলা কি হয়? প্রত্যয় করলে রূপা যোগ হচ্ছে আলী, এই আলী প্রত্যয়টা বাংলা প্রত্যয়। কি প্রত্যয়? বাংলা। তাহলে এই বাংলা প্রত্যয় যুক্ত হলে তাহলে রূপালীও কি বলেন তো? রূপালীও বাংলা শব্দ। তাহলে একটু আগে যে বললাম যে বাংলা শব্দে দীর্ঘকার ইউজ করা যাবে না, তাহলে ইউজ করবো কি? রস্যকার। আপনি ম্যাক্সিমাম জায়গায় দেখবেন রূপালী বানানটা হচ্ছে দীর্ঘকার, যে এরকম দিয়ে রাখছে, এরকম দিয়ে রাখছে, এরকম। এটা ভুল ভাই, রস্যকার হবে রূপালী। তো মনে রাখবে, এর বর্ণালী, শুভ্রালী, অনেক আছে, আলী পড়ে নেবেন। তো আজকে আমি আর ক্লাস পড়াতে যাচ্ছি না, যদিও আর অনেক নিয়ম ছিল যে কখন আমরা শব্দের মধ্যে ও যুক্ত করব, কখন অনুস্বর যুক্ত করব, তারপর হচ্ছে প্রতিযোগিতা, সহযোগিতা, যে তা প্রত্যয় রস্যিকার হবে না দীর্ঘকার হবে পূর্বে, এটা খুব ইম্পর্টেন্ট দুটো নিয়ম ছিল। আসলে একদিনই সম্ভব না। আপনারা যদি চান যে আমার ক্লাসগুলো ভালো হচ্ছে বা আমি আপনাদের সময় দিতে পারলে আপনাদের সুবিধা হচ্ছে, আমাকে কাইন্ডলি একটু জানাবেন বা জানান, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আবার মঙ্গলবারের দিন অ্যাডমিশন নিয়ে আসবো, তারপরে শুক্রবারের দিন আমি ফ্রাইডে আবার চেষ্টা করব যে বিসর্গ সন্ধি এবং বাংলা শব্দ গঠনের যে উপায় সেটা নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক তারপরের ফ্রাইডে আবার আমি চেষ্টা করবো বানানের দ্বিতীয় অংশ নিয়ে, কিংবা যে টপিকসগুলো আপনাদের বেশি প্রবলেম হয় সেই টপিকসগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের কাছে আমার ক্লাসের ডিউরেশনটা হচ্ছে কতক্ষণ আমি একটু দেখি। ক্লাসের ডিউরেশন হচ্ছে ভাই আমি না পুরো ঘেমে গেছি বুঝছেন। আপনারা একবার বলেছিলেন যে সাউন্ড প্রবলেম, সেই সাউন্ড প্রবলেমের কারণে আমি ফ্যান ট্যান সব কমাই দিয়েছি, একদম আমার অবস্থা করুন। যাই হোক ভাই, আপনাদেরকে সময় দিতে পেরেছি বা আপনারা আমাকে সময় দিচ্ছেন, সব মিলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা যদি চান আমি এরপরে লাইভটা দেরি হবে আপনাদের জন্য ফ্রাইডে, আপনারা একটু বলবেন যে আমি কি আরেকটা নিয়ম পড়াবো, প্লিজ জাস্ট আরেকটা নিয়ম পড়াবো, খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা নিয়ম কি পড়া যাবে? পড়াবো? আর একটা নিয়ম কি পড়াবো, হ্যাঁ বা না একটু বলবেন। যদি আপনারা চান তাহলে আমি আরেকটা নিয়ম পড়াই দিব, দিয়ে শেষ করে দিব, যদিও ক্লাসটা অনেক বড় হয়ে গেছে আজকে। আচ্ছা, আজকে ক্লাস অনেক বড় হয়ে গেছে, আমরা আজকে ক্লাস করতে চাচ্ছি না।
শুধু কয়েকটা কথা বলি, আগামী ক্লাসে বা আগামী বানানের নিয়ম পড়াবো কি কি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখন দিয়ে ট্রেলার দিয়ে দিচ্ছি কি কি আমরা আগামী বানানে পড়াবো। আগামী দিন আমরা আগামী ক্লাসে বা আগামী লেকচারে নক্ত সত্য বিধান আমরা পড়ার চেষ্টা করবো, নক্ত সত্য বিধান, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পড়বো যে বানানের নিয়ম খেয়াল করেন, যে প্রতিযোগিতা, সহযোগিতা, প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বিতা, পারদর্শিতা, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বানানগুলো আছে, মানে তয় আকার, তয় বা প্রত্যয়, তারপর হচ্ছে ইনি প্রত্যয়, বা আমরা এটাকে অনেক সময় আধুনিক বাংলা নি প্রত্যয় বলছে, তারপর হচ্ছে বিদ্যা, বিদ্যা, জগৎ, তারপর হচ্ছে সভা, পরিষদ, এগুলো যুক্ত করলে তার ঠিক আগের দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে যদি সে শব্দটা বিশেষণ হয়। আমি আবার বলছি, এটা বলা ভুল হবে কারণ এখানে অনেকগুলো আবার বিশেষণ তো হয়। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এইগুলো যদি আপনি অ্যাটাচ করেন তাহলে যে শব্দ অ্যাটাচ করবেন সে শব্দের দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। যেমন আমি বললাম প্রতিযোগী, দেখেন প্রতিযোগী, এই প্রতিযোগী বানানটা অবশ্যই কি হবে, দীর্ঘিকার হবে। এখন এই প্রতিযোগীর সাথে যখন আমরা যুক্ত করবো তা, তখন এটা এটা শুদ্ধ, এই প্রতিযোগিতা শুদ্ধ আছে, তাহলে তা যুক্ত করলে হয়ে যাবে কি, দেখেন রস্বীকার, প্রতিযোগিতা, এই দেখেন তা যুক্ত করার কারণে রস্বীকার হয়ে গেল। তাহলে প্রতিযোগী বানানটা দীর্ঘিকার দিয়ে, যা হচ্ছে শুদ্ধ, এবং প্রতিযোগিতা বানানটা হবে রস্বীকার, কেন, তা যুক্ত করেছে তাই। এইভাবে এগুলো নিয়মগুলো হবে। এই নিয়মটা আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনারা পারেন না বা বইয়ে ভুল থাকে বিভিন্ন বইয়ে, বা আমরা পর্যাপ্ত সাফিসিয়েন্ট পারি না সাফিসিয়েন্টলি, সেটা হচ্ছে শব্দমধ্য কখন অনুস্বার, কখন ও। যেমন আমি বললাম আপনাদেরকে, আমি একটা কুইজ দিই, অর্ধেকের বেশি উত্তর ভুল দিবে, আমি জানি যে অলংকার, অলংকার, আমি কি ভুল লিখতেছি নাকি, অলংকার, এই অলংকার শব্দটা এটা হবে নাকি অলংকার এটা হবে, হ্যাঁ, এরকম আরো শব্দ আছে, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে পুঙ্খানুপুঙ্খ, অনেক শব্দ আছে, কিনাঙ্ক, শশাঙ্ক, অহংকার। আপনারা বলেন তো কোনটা হয়? আমি অনেক ম্যাক্সিমাম অনেকে বলবে দুইটাই, অনেকে বলবে একটা। তো এরকম বেশ কিছু বানান আছে যে আদ্য কখন দু হয়, কখন দু মানে হচ্ছে দয় দীর্ঘ দয় রস্যকার কখন হয়, যেমন দূরবীন, তারপর দূরত্ব, দূরদর্শী, হ্যাঁ, এই যে বানানগুলো আছে সেগুলো আমরা পড়বো। এবং আরও বানান আছে যেমন হচ্ছে ভূগোল, তারপর হচ্ছে ভূমি, হ্যাঁ, ভুবন, এই যে ভয় রস্যকার না ভয় দীর্ঘকার দিয়ে শুরু হবে, সেগুলোর বিভিন্ন টেকনিক বা নিয়ম আছে সহজ করে পড়ানোর জন্য, সেগুলো আমরা আগামী ক্লাসে চেষ্টা করবো পড়ানোর জন্য। আজকে ক্লাস অনেক বড় হয়ে গেছে, আজকে আমার প্রথম ক্লাস ছিল লাইভ ক্লাস। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, মনে রাখবেন আমি আপনাদের একজন, এবং আপনারাও কিন্তু প্রত্যেকে আমার একজন একজন। ভালোবাসা, ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আজকে এতটুকুই ছিল। আমি চেষ্টা করবো আগামী ক্লাসে, আগামী ফ্রাইডে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। যদি ক্লাস ভালো থাকে, যদি ভালো মনে হয় যে কিছু শিখতে পেরেছেন, তাহলে আপনারা জানাবেন। আমি চেষ্টা করবো পরবর্তী সময় আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য, যেগুলো আপনাদের কীভাবে সহজ করবে, আপনাদের পড়াটা আরও সমৃদ্ধ করবে, আপনাদের প্রস্তুতিটা আরও তুখর মাত্রায় নিয়ে যাবে। মনে রাখবেন, এই করোনার সময় যারা অনেকে কিন্তু জবলেস হয়ে পড়েছেন, তারা কিন্তু পাবলিক জবের মর্ম বুঝতে পেরেছে, তারা কিন্তু ডেফিনেটলি তারা অবশ্যই পাবলিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তার মানে আপনি খেয়াল করে দেখেন, নর্মাল সময় যে সিচুয়েশনটা ছিল তখন কিন্তু আপনি মোটামুটি পড়লে হইতো বা হতো না, বা হতো, কিন্তু এখন বর্তমান সময়ে আপনার কম্পিটিশন কিন্তু আরও বেড়ে গেছে, কারণ অনেকেই আপনাদের মধ্যে নতুন যুক্ত হয়েছে। আপনারা তো যারা ছিলেন এদের মধ্যে আরও নতুন যুক্ত হয়েছে, যারা প্রাইভেট জব করতো বা মানে জব হারাইছে যারা, ওরা কিন্তু পাবলিক ইন করতেছে। তার মানে আপনার জন্য পরিধিটা আরও বড় হয়ে গেল, কারণ আপনাকে আরও বেশি স্মার্ট হতে হবে, সমৃদ্ধ হতে হবে আপনার প্রস্তুতিটা, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস অনেক কথা বলেছি, আশা করি ভালো থাকবেন। মানে আরেকটা কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, বিসিএস প্রস্তুতি বলেন, ব্যাংক জব বলেন, ভার্সিটি পরীক্ষা বলেন, যারা ছোটো ভাইয়েরা আসো, বা নিয়োগ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, যে কোনো পরীক্ষা, আপনাকে একটা কথা বলে রাখি, রিপিট কোশ্চেন সবচেয়ে বেশি পড়েন, বুঝে বুঝে পড়েন। এই রিপিট কোশ্চেনগুলো আপনি প্রত্যেক পরীক্ষায়, প্রায় প্রত্যেক পরীক্ষা আপনি, প্রত্যেক বলবো না, দু একটা ব্যতিক্রম আছে, আমি সেটা উল্লেখ করছি না, প্রায় বিসিএস বা ব্যাংকের বা নিয়োগ পরীক্ষা যেগুলো আছে, প্রায় প্রত্যেক পরীক্ষায় 40, 50, 60, 70, 80, 90% কোশ্চেন রিপিট হয় ভাই, রিপিট, বোঝেন, রিপিট হয়। তাহলে রিপিট কোশ্চেন পড়লে দ্রুত আনসার করা যায়। এই কারণে আপনারা বিগত বছরের কোশ্চেনগুলো দয়া করে সবাই পড়েন, সবাই পড়েন। ব্যাকরণ এবং সাহিত্য রিপিট কোশ্চেন শেষ করে দেন, তাহলেই হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া ও সম্মান, ভালোবাসা রইল, ঠিক আছে। আল্লাহ হাফেজ।